দুর্যোগের মেঘ কিন্তু পিছু ছাড়ল না। দুরাত ট্রেন জার্নির পর সকাল 7টা নাগাদ যখন হরিদ্বারে ট্রেন থেকে নামলেন, তখন চারিদিকে প্রবল বর্ষণ হচ্ছে। কথাটা শুনেই লেখক ষষ্ঠীবাবুর মন খারাপ হয়ে গেল। এটা কি ধরনের ভাগ্য বিড়ম্বনা! তখন হঠাৎ যদি এই ঘরে আলো জ্বলতে দেখে তাহলেই সন্দেহ করবে। প্লাবনে ভরা গেরুয়া জলের গঙ্গা তখন ফুঁসছে। লেখক যখন ঝোলা সামলে যাবার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই বলিষ্ঠ চেহারার সুটেড বুটেড একজন মধ্যবয়সী ভদ্রলোক এসে হাজির হলেন এবং দোকানদারের সঙ্গে জোর গলায় হাসাহাসি করে দারুণ খোশ গল্পে মাতলেন। তারই ফাঁকে দোকানদার তাকে যেন কি বলতেই তিনি লেখকের দিকে ফিরে ফিরে তাকালেন। সেই সঙ্গে শুরু হলো লেখক ষষ্ঠীপদবাবুর অশুভ পরিবর্তন। রুদ্রপ্রয়াগ ছেড়ে শ্রীনগরের কাছাকাছি আসতেই দেখা গেল পুরো রাস্তা জুড়ে ভয়াবহ জ্যাম। কিন্তু তার এবং তার মতো অনেকেরই সব আশা জল হয়ে গেল নিমেষের মধ্যে। হঠাৎই ভয়ঙ্কর শব্দে পাহাড়ের উচ্চ স্থান থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়তে লাগলো সেখানে। ড্রাইভার চিৎকার করে সাবধান করে দিল সকলকে। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সত্যি কি তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন হরিদ্বারে? সব দিক দিয়েই পাহাড়ের রাস্তা বন্ধ। ঘন ঘন টিভিতে দেখাচ্ছে, কাগজে পড়ছি খারাপ খারাপ খবরের কথা। যেমন তেমন ভাবে ফিরে আসা তো নয়, একবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. তীর্থ হিমালয় পরিব্রজন বিশিষ্ট লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের অভ্যাস। অন্তরের ডাক যখনই তিনি পেয়েছেন, তখনই ছুটে গেছেন হিমালয়ের বিভিন্ন প্রান্তে। কখনো কোনো অঘটন হয়নি, তবে জীবন সন্ধ্যায় এসে হিমগিরির এমন ভয়াবহ রূপ যে তাকে দেখতে হবে, এ তিনি কখনো স্বপ্নেও ভাবেননি। পঞ্চপ্রয়াগের পথে পথে বহুবার তিনি ঘুরেছেন। পঞ্চ কেদারেও তিনি পরিক্রমা করেছেন। বদ্রীনারায়ণে গেছেন 7 বার, কেদারনাথে 3 বার। তীর্থ দর্শনের মানসিকতা নিয়ে এ পথে যাঁরা আসেন সবাই জানেন, কেদার দর্শনে গেলে যাওয়া আসার পথে একবার অন্তত ত্রিযুগী নারায়ণকে দর্শন করতেই হয়, না হলে কেদার দর্শন সম্পূর্ণ হয় না। অনেক তীর্থক্ষেত্রেই এইরকম নিয়ম আছে। পুরী গেলে সাক্ষী গোপালকে দর্শন করতে হয়, বৈষ্ণোদেবী গেলে যেতে হয় ভৈরব বাবায়। বিশিষ্ট লেখক ষষ্ঠীপদবাবুর এই 3 বারের কেদার পরিদর্শনে একবারও কিন্তু যাওয়া হয়নি ত্রিযুগী নারায়ণে। প্রবাদ থাকলেও অনেকেই যান না। সেকালে হাঁটা পথের যাত্রীদের না যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কেননা ওই দিক দিয়েই ছিল কেদারের পথ। ত্রিযুগী নারায়ণ থেকে সোনপ্রয়াগে নেমে যেতে হয় কেদারে। এখন গুপ্তকাশী অথবা সোনপ্রয়াগ থেকেই যাতায়াতের পথ। গৌরীকুণ্ড থেকেও আরও একটি পথ আছে, তবে সে পথের যাত্রী খুবই কম। লেখক ষষ্ঠীপদবাবুকে কিন্তু ত্রিযুগী নারায়ণে যেতে হবে, তাই তার মনে দারুণ খেদ। হিমালয় ভ্রমণের বই লিখবেন, তাতে ত্রিযুগী নারায়ণের কথা থাকবে না, তা কি হয়? এই রকম পরিকল্পনা ঠিক করে 1 সেপ্টেম্বর 2010 সালে দুন এক্সপ্রেসের টিকিট পেয়ে তিনি রওনা দিলেন হরিদ্বারের পথে। সঙ্গে ছিল তার পূজ্য শালগ্রাম শিলা। জন্মাষ্টমীর দিন। এই বছর বিশেষ কারণে ঘটা করে জন্মাষ্টমীর পূজা হচ্ছে না তাদের বাড়িতে, তাই সাধারণভাবেই নিয়মমাফিক পূজা সেরে তিনি রওনা দিলেন বাড়ি থেকে। দুর্যোগের মেঘ কিন্তু পিছু ছাড়ল না। দুরাত ট্রেন জার্নির পর সকাল 7টা নাগাদ যখন হরিদ্বারে ট্রেন থেকে নামলেন, তখন চারিদিকে প্রবল বর্ষণ হচ্ছে। অনেক পরে বৃষ্টির বেগ একটু কমলে একটি রিক্সা নিয়ে তিনি হাজির হলেন তার প্রিয় মিশ্র ভবনে। হরিদ্বারে এলে এখানেই তিনি ওঠেন। এদের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তাকে দেখেই আনন্দে অধীর হলেন রাজু আর গিরিশ এবং তারা এগিয়ে এলেন। রাজু বললেন, কাল পর্যন্ত সব ঘর খালি ছিল, আজ থেকে 8 তারিখ পর্যন্ত কলকাতার এক বাঙালি পরিবার বাড়ির সমস্ত ঘর বুকিং করে নিয়েছে।
কথাটা শুনেই লেখক ষষ্ঠীবাবুর মন খারাপ হয়ে গেল। এটা কি ধরনের ভাগ্য বিড়ম্বনা! এই দীর্ঘ পথ ট্রেন জার্নির পর পোশাক পরিবর্তন করে একটু যদি হাত পা ছড়িয়ে শুতে বসতে না পারেন তো কষ্টের শেষ থাকবে না। তাই তিনি তখন বললেন, তাহলে উপায়? রাজু বলল, উপায় তো একটা হয়ে যাবেই। হয়েও গেল, কিন্তু এবারে যে কিভাবে কি হবে তাই তিনি ভাবতে লাগলেন। অন্যবারে ঘর খালি না থাকলেও তাদের ঠাকুর ঘরে ব্যাগ রেখে বাইরের বারান্দায় তিনি শুয়ে থাকতেন। রাতে ঠাকুর ঘরেই ক্যাম্প খাট পেতে তার শোয়ার ব্যবস্থা করে দেয় তারা। যাকে তাকে তারা এই ব্যবস্থা দেয় না। তিনি ব্রাহ্মণ এবং তার সঙ্গে শালগ্রাম শিলা থাকে বলেই দেয়। এবারে সে সম্ভাবনা আর রইল না, কারণ জন্মাষ্টমীর কারণে ঠাকুর ঘর তখন সুসজ্জিত এবং ঠাকুরও সিংহাসন থেকে নেমে নিচের অনেকটা জায়গা দখল করে আছেন। অতএব সেই ঘরে কোনো রকম ব্যবস্থা হওয়াও তখন সম্ভব নয়। খুবই দুশ্চিন্তায় পড়লেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এমন অসুবিধায় যে পড়বেন তা কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি। হরিদ্বার এমনই জায়গা যে একক যাত্রীকে এখানে কোনো লজ বা ধর্মশালায় জায়গা দেয় না। অন্য দু একটা জায়গা অবশ্য তার আছে, কিন্তু এই বাড়ির পরিবেশটা ছেড়ে তার আর কোথাও যেতে মন ইচ্ছা করে না। তিনি হয়তো যেতেনও, কিন্তু রাজু বলেছে হয়ে যাবে, তাই কোনো রকম আর চিন্তাভাবনা তিনি করলেন না। তার শেষ পর্যন্ত দেখার ইচ্ছা পর্যন্ত ভগবান কি ব্যবস্থাই রাখেন। লেখক ষষ্ঠীপদবাবু দালানের তক্তপোষের নিচে ব্যাগ রেখে মুখ হাত ধুয়ে অনেকটা সময় কাটিয়ে এলেন। তারপর বেলা পর্যন্ত গঙ্গার ধারে বসে থেকে আবার ঘরে এসে স্নান আহার সেরে শুয়ে পড়লেন তক্তপোষে। আগেও এখানে তিনি দু একবার শুয়েছেন। এখন হরিশ নামে এক নেপালি যুবক রাজু ও গিরিশের সঙ্গে কাজে লেগে দেখাশোনা করছে এখানকার সবকিছু। তাই রাতে এখানেও শেষ হয়ে রাজু যদিও তার ব্যবস্থা এখানেই করে দেয়, হরিশ তাহলে যাবে কোথায়? এদিকে লেখককে ঘর দিতে না পারার দুঃখ রাজুরও কিন্তু বড় কম নয়। ও ঘোরে আর ফেরে, বলে রাত 10টা পর্যন্ত একটু কষ্ট করুন, তারপর আমাদের মালকিনের একটা স্পেশাল গেস্ট রুম আছে, সেখানেই আপনাকে ঢুকিয়ে দেব। ব্যাপারটা যেন গোপন থাকে। সমস্যা কিন্তু দূর হলো। রাতে যে হাত পা ছড়িয়ে তিনি শুতে ঘুমোতে পারবেন, এই আনন্দেই উৎকণ্ঠা তার দূর হলো। মিশ্র ভবনেরই একটা অংশে রাস্তার ধারে রাজুর চায়ের দোকান। রাজু গিরিশ দুজনেই চা করে, লোভনীয় চা। সেই চা খেয়ে বিকেলে গেলেন হরকি পৌড়িতে। সেখানে ঘন্টা ঘরের নিচে বসে মনসা পাহাড় চণ্ডী পাহাড়ের দিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য তিনি উপভোগ করতে লাগলেন। কত যাত্রীর যাওয়া আসা দেখলেন। দেখতে দেখতে সন্ধে হলো। বৃষ্টিহীন মেঘমুক্ত আকাশের নিচে গঙ্গার আরতি দেখলেন। তারপর এদিক সেদিক ঘুরে দিদির হোটেলে রাতের খাওয়া সেরে মিশ্র ভবনে এলেন। রাজু ইশারায় লেখককে একটু অপেক্ষা করতে বলল। অনেক পরে রাত 10টা নাগাদ মালকিন তার ঘর বন্ধ করে শুয়ে পড়লে রাজু, গিরিশ ও হরিশ 3 তলার ওদের গেস্ট রুমে ঢুকিয়ে দিল লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে। গিরিশ তার ব্যাগটাও বই নিয়ে এলো। রাজু বলল, একদম আলো জ্বালবেন না, একটা মোমবাতি দিচ্ছি, এটা জেলে শুয়ে পড়ুন। হাতের কাছে টর্চটা রাখুন, শুয়ে পড়ুন চুপচাপ। সকালে ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে চলে আসবেন, হরিশকে জানাবেন, ও আবার তালা লাগিয়ে দেবে। লেখক ষষ্ঠীপদ বাবু সেই মতো বাতি জেলে ঘরে ঢুকলেন, টর্চও রাখলেন হাতের কাছে। রাজু বলল, আসলে মাঝির মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, তখন হঠাৎ যদি এই ঘরে আলো জ্বলতে দেখে তাহলেই সন্দেহ করবে, ডাকবে আমাদের। লেখক বললেন, কোনো ভয় নেই, তোমরা যখন এতটাই করলে তখন বাকিটা আমি সামলে নেব। ওরা চলে গেলে লেখক বাতি নিভিয়ে শুয়ে পড়লেন। একেবারে গঙ্গার ধারে জলের ওপরেই বাড়ি। প্লাবনে ভরা গেরুয়া জলের গঙ্গা তখন ফুঁসছে। তার কলধ্বনি শুনতে শুনতেই ঘুমিয়ে পড়লেন এক সময়। মাত্র 1 রাতের ব্যাপার, কাল সকালেই তো বিদায় নেবেন। এক ঘুমেই রাত কাবার। ঘুম যখন ভাঙল তখন ভোর 5টা। আর শোয়া নয়। ব্যাগ নিয়েই বাইরে এসে দরজায় শিকল দিলেন। বারান্দায় দাঁড়িয়ে গঙ্গার জলকল্লোল দেখে রাজু, গিরিশ ও হরিশকে ঘর খালি করে দেওয়ার কথা লেখক বলে দিলেন। হরিশ সঙ্গে সঙ্গে গিয়ে ঘরটায় তালা দিয়ে এলো। এবার ওদের জিম্মায় ব্যাগ রেখে সকালের প্রয়োজনীয় কাজ করে 1 কাপ চা খেয়ে লেখক এবার বিদায় নিলেন। বড় রাস্তায় আসতেই শেয়ারের একটা অটো তিনি পেলেন। সেই অটোয় 3 টাকা ভাড়া দিয়ে চলে এলেন উত্তরাখণ্ডের বাস আড্ডায়। যাওয়া মাত্রই গৌরীকুণ্ডের বাস পেয়ে গেলেন, নন্দাদেবী এক্সপ্রেস, খালি বাস। তাই জানলার ধারে মনোমতো একটা সিট পেতে লেখকের অসুবিধা হলো না। তিনি তো আর গৌরীকুণ্ডে যাবেন না, তার আগেই গুপ্তকাশীতে নেমে যাবেন।
একটানা বাস, তাই কোনো অসুবিধা নেই। গুপ্তকাশী পর্যন্ত বাসের ভাড়া তখন 185 টাকা। এই বাস স্ট্যান্ড থেকেই সরাসরি বদ্রীনারায়ণ যাওয়ার একটি বাস পাওয়া যায়। সে বাসের নাম হিমগিরি এক্সপ্রেস। খুব ভালো বাস, যেখানে সেখানে থামে না, বড় বড় দু একটা জায়গায় থামে, তাও 2-5 মিনিটের বেশি নয়। একসময় বেশ কিছু যাত্রী নিয়ে বাসটি ছাড়ল। নামেই নন্দাদেবী এক্সপ্রেস, কিন্তু অত্যন্ত বাজে বাস। সব জায়গায় থেমে থেমে অনেকটা সময় নিয়ে যাত্রীদের বিরক্তি ধরিয়ে বিকেল 5টা নাগাদ গুপ্তকাশীতে এলো। এখানে হোটেল সুনীলে একটা ঘর পেলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় মাত্র 150 টাকায়। যদিও প্রচণ্ড ঠান্ডা, তবুও স্নান করে দেহকে স্নিগ্ধ করলেন তিনি। এবার এখানকার বিশ্বনাথ মন্দির দর্শন করে আশপাশটা ঘুরে তিনি কিছুটা সময় কাটালেন। এর আগেও তিনি গুপ্তকাশীতে এসেছেন, তবে রাত্রিবাস করেননি কখনো। ত্রিযুগী নারায়ণের টানে এবারে সে বাসনাও পূর্ণ হলো। পরদিন সকালে গুপ্তকাশীর বাস স্ট্যান্ডে এসে কোনো বাস লেখক পেলেন না। জিজ্ঞাসাবাদে জানতে পারলেন এখান থেকে ত্রিযুগী নারায়ণের কোনো বাসই যায় না, তবে টাটা সুমো ও জিপ যায়, তাও বেলা 1টার আগে নয়। অবশ্য তার আগে একটু এগিয়ে সোনপ্রয়াগে গেলে ঘন ঘন টাটা সুমো ও জিপের দেখা মেলে। কিন্তু এই সকালে সোনপ্রয়াগে বা যাবেন কি করে? কোনো পরিবহনই তো তিনি দেখতে পাচ্ছেন না। চারিদিকে ফাঁকা, খাঁ খাঁ করছে। অবশেষে ভাগ্যোদয় হলো। একটা জিপ কয়েকজন যাত্রী নিয়ে গৌরীকুণ্ড যাচ্ছিল। তারাই 40 টাকার বিনিময়ে লেখক ষষ্ঠীবাবুকে নিয়ে চলল সোনপ্রয়াগের দিকে। লেখকের কপালও কিন্তু চলল সঙ্গে সঙ্গে। সোনপ্রয়াগে গিয়ে শুনলেন ত্রিযুগী নারায়ণের পথে দিন 2 আগে প্রবল বর্ষণে ধস নেবে, পথ বলে আর কিছু নেই। যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, তাই হাঁটা পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাথায় হাত দিয়ে বসলেন তিনি। অভিজ্ঞ যাত্রীদের মুখে শুনলেন ত্রিযুগী নারায়ণের পথ আজও দুর্গম। গভীর জঙ্গলের ভেতর দিয়ে পথ, সেই পথে লোকজনের যাতায়াত নেই বললেই চলে। তার ওপর পাহাড়ি কুকুর ও বাঁদরের উপদ্রব আছে। বাঁদরগুলো পথ জুড়ে দলবদ্ধ হয়ে এমনভাবে বসে থাকে যে তাদের অতিক্রম করে যাওয়া রীতিমতো ভয়ের ব্যাপার। শুধু তাই নয়, প্রতি পদে পথ ভুল হওয়ার সম্ভাবনা। তাছাড়া পথের দূরত্ব কিন্তু কম নয়। কেউ বলছে 9 কিলোমিটার, কেউ বলছে 5 কিলোমিটার, আবার কেউ বলছে আসলে সঠিক তথ্য কেউ দিতে পারছে না। এই অবস্থায় স্থানীয় একজন দোকানদারের সাহায্য নিলেন লেখক ষষ্ঠীপদবাবু। দোকানটিতে সিঙ্গারা, জিলিপি থেকে কেক, বিস্কুট সবই পাওয়া যায়। চায়ের ব্যবস্থাও আছে। তিনি তার প্রয়োজন মতো সিঙ্গারা, জিলিপি নিয়ে আগে কিছুটা খেয়ে নিলেন। তারপর চায়ের অর্ডার দিয়ে দোকানদারকে বললেন তার মনের ইচ্ছার কথা। তিনি এও বললেন যে তিনি একা লোক, পথ ঘাট চেনেন না। তাকে যদি স্থানীয় একজন লোকের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। শখানেক টাকাও তিনি দেবেন তাকে, সে যেন লেখককে ত্রিযুগী নারায়ণে পৌঁছে দেয়। দোকানদার হেসে বললেন, আরে না না, অত দিতে লাগবে না, গোটা 50 টাকা দিলেই হবে। আপনাকে দর্শন করিয়ে ফিরিয়েও আনবে। একটু বসুন আপনি, আমি লোক ধরে দিচ্ছি। দোকানদারের কথা মতো লেখক ষষ্ঠীবাবু সেখানেই বসে রইলেন। কিন্তু না, অনেক চেষ্টা করেও তিনি কোনো লোকের ব্যবস্থা করতে পারলেন না। ফিরে এসে হতাশ হয়ে বললেন, সবাই এখন নানা কাজে ব্যস্ত, তাই কেউ ওপরে যেতে চাইছে না। আপনি একটা কাজ করুন, আমার এই দোকানের পাশ দিয়েই রাস্তা, আপনি নির্ভয়ে চলে যান, কোনো অসুবিধা হবে না। মনটা লেখকের খুবই খারাপ হয়ে গেল। এত দূর এসে তো ফিরে যাওয়া যায় না, তাই অনেক চিন্তাভাবনা করে একা যাওয়ারই প্রস্তুতি নিলেন। দোকানদারও তাকে যাওয়ার ব্যাপারে খুবই উৎসাহ দিতে লাগলেন, সাহসও জোগাতে লাগলেন মনে মনে। বললেন, পথে নামুন, দেখবেন বাবা মহাদেবী আপনাকে সঙ্গে করে নিয়ে যাবেন। কলকাতা থেকে এত দূরে তিনি আপনাকে নিয়ে এলেন, আর এখানে তিনি দর্শন দেবেন না, এ কি হয়? লেখক যখন ঝোলা সামলে যাবার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই বলিষ্ঠ চেহারার সুটেড বুটেড একজন মধ্যবয়সী ভদ্রলোক এসে হাজির হলেন এবং দোকানদারের সঙ্গে জোর গলায় হাসাহাসি করে দারুণ খোশ গল্পে মাতলেন। তারই ফাঁকে দোকানদার তাকে যেন কি বলতেই তিনি লেখকের দিকে ফিরে ফিরে তাকালেন। বললেন, আপনি ত্রিযুগী নারায়ণে যাচ্ছেন? আমার সঙ্গে চলুন। দোকানদার লেখককে বললেন, নারায়ণ আপনার সহায়। আপনার খুব ভাগ্য ভালো যে আপনি উপযুক্ত লোককেই পেয়ে গেছেন। ইনি ত্রিযুগী নারায়ণের পূজারী, যান, ওনার সঙ্গে যান। তারপর পূজারীজিকে বললেন, একা যেতে উনি ভয় পাচ্ছিলেন। আমি অনেক চেষ্টা করেও কাউকে জোগাড় করতে পারলাম না। ভদ্রলোক বললেন, আমি যখন এসে গেছি তখন আর কোনো ভয় নেই। তারপর দোকানদারকে বললেন, একে একটা লাঠি দিন, তা না হলে চড়াই উঠতে কষ্ট হবে।
দোকানদার সঙ্গে সঙ্গে মজবুত একটা লাঠি লেখক ষষ্ঠীপদ বাবুকে দিলেন। তার মনোবাসনা পূর্ণ হওয়ায় যাত্রা কিন্তু শুরু হলো। পথে যেতে যেতে কথাবার্তায় জানতে পারলেন লেখক ভদ্রলোকের নাম হীরাপ্রসাদ তেওয়ারি। ইনি যে ত্রিযুগী নারায়ণের পূজারী তা তো তিনি আগেই জেনেছেন। বিশেষ একটা কাজে উনি উখি মঠে গিয়েছিলেন। সেদিন ওনার ফেরার কথাই নয়, তবুও ফিরেছেন হয়তো ঈশ্বরের ইচ্ছায় তাকে সঙ্গ দেবেন বলে। ত্রিযুগী নারায়ণে ওর নিজস্ব একটি লজ আছে, একটি বড় দোকানও আছে। ওর বাবা ওই মন্দিরেরই পূজারী। লেখক ষষ্ঠীপদ বাবু যাতে গিয়ে মন্দিরে পুজো দিতে পারেন সেই রকম ব্যবস্থা উনি করে দেবেন, এবং এইটা শুনে লেখক খুবই খুশি হলেন। অনেকের মুখেই তিনি শুনেছিলেন ত্রিযুগী নারায়ণের পথ খুবই দুর্গম। এখন পথ চলা শুরু করে সেই দুর্গমতা যে কতটা ভয়ঙ্কর, কতটা রুদ্ররূপে তা হারে হারে তিনি এবার টের পেলেন। প্রথমত, পথ বলে এখানে কিছু নেই। খাড়াই পর্বতে ধাপে ধাপে পাথরের খাঁজে পা দিয়ে উঠতে হয়। প্রচণ্ড বৃষ্টির ফলে বনময় সেই পথও আগাছার জঙ্গলে ঢাকা। হয়তোবা ঝড়ের প্রভাবে মাঝে মাঝে বড় গাছ ভেঙে পথকে অবরোধ করে আছে। হীরাপ্রসাদ জি সারাটা পথই লেখককে বলতে গেলে হাত ধরে টেনে নিয়ে চলেন। ওর সহযোগিতা না পেলে তিনি একা যেতেই পারতেন না। মনে মনে বুঝলেন পথের এই দুরবস্থার কারণেই কেউ তাকে নিয়ে যেতে রাজি হয়নি। এই ভীষণ চড়াই উঠতে দম বন্ধ হয়ে এলো লেখকের। হীরাপ্রসাদজির মুখে তিনি শুনলেন সোনপ্রয়াগ থেকে ত্রিযুগী নারায়ণের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তবে এই প্রথম 2 কিলোমিটারই প্রাণান্তকর, তারপরে আর চড়াই নেই, সমতলের মতোই পথ। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ত্রিযুগী নারায়ণ দর্শনে কেউ এলে তার মতো কষ্ট করে কাউকে আসতে হবে না, কারণ দুর্ভাগ্যবশত তিনি এবার ফেঁসে গেছেন। তাই মোটর যানে অনায়াসেই 6 বা 9 কিলোমিটার গিয়ে ভালোভাবেই দর্শন করে আসা যায়। যাই হোক, লেখক কখনো লাঠিতে ভর করে, কখনো হীরাপ্রসাদজির হাত ধরে উঠতে থাকেন। কয়েক ধাপ উপরে ওঠেন তো আরেকবার করে বসে পড়েন। সামান্য বিরতি দিয়ে আবার পথ চলা শুরু করেন। হীরাপ্রসাদজি বললেন, এইরকম তাড়াহুড়ো করবেন না, এইভাবে বসে বসেই আসুন। এই চড়াই ভাঙতে আমাদেরও কষ্ট করতে হয়। তার কথা শুনে লেখক আশ্বস্ত হলেন। আবার নতুন উদ্যমে পথ চলা শুরু করবেন। পথে এক মহিলার সঙ্গে দেখা হলে মহিলা জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলেন পণ্ডিতজি? পণ্ডিতজি বললেন, গিয়েছিলাম উখি মঠে। এমন সময় সোনপ্রয়াগে এই যাত্রীকে পেয়ে গেলাম, ওকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। 70 বছর বয়সে এই ভদ্রলোক কেমন তরতর করে পাহাড়ে উঠছেন দেখছেন। আমি 49 বছর বয়সে হাঁপিয়ে যাচ্ছি। মহিলা পণ্ডিতজির সঙ্গে লেখক ষষ্ঠীপদ বাবুকেও প্রণাম জানিয়ে বিদায় নিলেন। এইভাবে 2 কিমি খাড়াই জঙ্গলের পথ পার হয়ে একসময় কিমরা নামের একটি গ্রামে গিয়ে লেখক পৌঁছালেন। এখান থেকে চারিদিকের পাহাড়ে রমণীয় সুন্দর, সেই সঙ্গে ভীষণ মূর্তি দেখে তার মন ভরে গেল। এবার এলেন শাকাম্ভরী ধার নামে একটা উচ্চ স্থানে। আগে যখন হাঁটা পথের যাত্রীরা এখানে আসতেন তখন এখানটা খুবই জমজমাট ছিল, অনেক দোকানপত্রও ছিল। এখন ভগ্নদশাপ্রাপ্ত 2টি মন্দির আছে, আর একটিতে আছে গরুর। ভগ্নদশাপ্রাপ্ত শাকাম্ভরী দেবীর মন্দির আরও একটু ওপরে সোনলক নামক স্থানে। এখানে বসে হীরাপ্রসাদজি বললেন, আপনি যখন অত দূর থেকে এখানে এসেছেন তখন নিশ্চয়ই ওখানে পুজো দেবেন। ওপরে আমার বাবা আছেন, তিনি আপনাকে পুজো পাঠ করিয়ে দেবেন। আমি পুজো করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ স্নান না করে আমি মন্দিরে ঢুকবো না। বাবা এখন মন্দিরে আছেন, আমি এখনই খবর পাঠিয়ে দিচ্ছি। বলতে বলতেই একজন স্থানীয় লোক এসে পড়ায় তার হাতে নিজের ব্যাগটি গুছিয়ে দিয়ে বললেন, তুমি বাবাকে খবর দাও, বলো একজন যাত্রী আসছে। লোকটি চলে গেল। হীরাপ্রসাদজি বললেন, এবার একটু পা চালিয়ে আসুন, দেখছেন তো আকাশের অবস্থা, বৃষ্টি নামলো বলে। হীরাপ্রসাদজির কথা মতো লেখক ষষ্ঠীপদ বাবু জোর কদমেই পা চালালেন। ভাগ্য ভালো যে বৃষ্টি পেলেন না। এক সময় ত্রিযুগী নারায়ণে পৌঁছেও গেলেন। গিয়ে দেখেন সারি সারি মোটর, ট্রেকার ইত্যাদি যত্রতত্র যাত্রীহীন অবস্থায়, চালকহীন অবস্থায় পড়ে আছে। কারণ ধসে রাস্তা বন্ধ। ধস মুক্ত না হলে এই সব গাড়িকে নিচে নামানো যাবে না। চালকেরা সবাই এখন যে যার ঠিকানায়। এখানে একটি দোকানে বসিয়ে হীরাপ্রসাদজি লেখক ষষ্ঠীপদ বাবুকে চা বিস্কুট খাওয়ালেন। তারপর মন্দিরে গেলে দর্শন, পুজো সবই ভালোভাবে হলো। অনেকটা সময় সেখানে কাটিয়ে আবার তিনি ফিরে আসলেন। পথে এবার তিনি একা, জনহীন পথ। এবার একটু পথ ভুল করেছিলেন। ভাগ্যক্রমে একটি ছেলে হঠাৎ করে এসে পড়ায়
সেই তাকে সঠিক পথের সন্ধান দিল। নিচে নেমে আসার কোনো কষ্ট নেই, তাই ধীরে ধীরে তিনি নামতে লাগলেন। একসময় আবার এসে পৌঁছালেন প্রকৃতির রুদ্র রোষে বিধ্বস্ত সেই জঙ্গলাকীর্ণ স্থানের কাছে। এখান থেকে বাঁ দিকে বেঁকে একটি বনপথ চলে গেছে সোমেশ্বর হয়ে কেদারপুরের দিকে। লেখক সে পথে না গিয়ে যে পথ দিয়ে এসছেন সেই পথ ধরেই অবতরণ করতে লাগলেন। আর কোনো ভুল হলো না, হবার কথাও নয়। জঙ্গলের ঝুঁকে পড়া কাঁটাতলায় আঁচড় খেতে খেতে পড়ে থাকা গাছের গুড়ি বা ডাল টোপকে তিনি নিচে নামতে লাগলেন। ত্রিযুগী নারায়ণ থেকে বিদায় নেওয়ার পর থেকেই ঝিমঝিম বৃষ্টি পিছু নিয়েছে। সেই বৃষ্টিতে ভিজে পিচ্ছিল পথে যেভাবে তিনি নামতে লাগলেন তা লেখকের চিরকাল মনে থাকবে। অবতরণের পর বিজয়ের হৃদয় নিয়ে লাঠিটা সেই দোকানে জমা দিয়ে অন্য একটি হোটেলে দুপুরের খাওয়া সেরে একটি টাটা সুমোর সওয়ার হয়ে ফিরে এলেন গুপ্তকাশীতে। পরদিন গেলেন কালীমঠে। গুপ্তকাশী থেকে কালীমঠের দিকে এখন আর কোনো বাস যায় না, জিপ, ট্রেকার বা টাটা সুমো যায়। লেখক একটি জিপের সওয়ার হলেন, আর জনাদুই যাত্রী এলেই জিপ রওনা দেবে কালীমঠের পথে। তাই তাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। কালীমঠে যাওয়ার ক্ষেত্রেও লেখক এর আগে দুবার বাধা পেয়েছেন। এতদিনে সেই বাধা দূর হয়ে যাত্রা সফল হবে নিশ্চয়ই, কারণ সারা আকাশে কোথাও ছিটে ফোটাও মেঘ নেই। রৌদ্র ছটায় উজ্জ্বল দিন। লেখকের মন আনন্দে ভরে গেল। একসময় দুজন যাত্রী এসে পড়ায় জিপটি ছেড়ে দিল। রমণীয় পার্বত্য পথ ধরে প্রকৃতির শোভা সৌন্দর্য দেখতে দেখতে লেখক ষষ্ঠীপদবাবু এগিয়ে চললেন। এই পথের দূরত্ব 11 কিলোমিটার। তার ইচ্ছা, এই কালীমঠ যদি ভালো লাগে তো আজকের দিনটা ওখানেই থেকে যাবেন, না হলে আবার গুপ্তকাশীতে এসে নেমে যাবেন রুদ্রপ্রয়াগে। কিন্তু এবারও বিধি বাম। প্রায় 6 কিলোমিটার পথ যাবার পর এক জায়গায় এসে জিপটা থেমে গেল। ব্যাপারটা কি না, সামনে বিরাট ধস, আর গাড়ি যাওয়ার কোনো পথই নেই। মনটা লেখকের খুবই খারাপ হয়ে গেল, কারণ ত্রিযুগী নারায়ণের মতো কালীমঠও লেখকের দেখা ছিল না। তবে উপায় একটা হলো, একেবারেই নিরাশ হতে হলো না। শুনলেন একটু কষ্ট করে হেঁটে ধসটা পার হতে পারলে ওপারে টাটা সুমো, জিপ সবেরই ব্যবস্থা রয়েছে, যদিও সংখ্যায় খুবই কম। লেখক এবং তার মতো আরো কয়েকজন যাত্রী যে যার মাল ঘাড়ে নিয়ে সেই বিপজ্জনক ধস পার হয়ে ওপারে গেলেন। ধস পার হতে স্থানীয় লোকেরাও খুব সাহায্য করলো। ওপারে গিয়ে আবার একটি টাটা সুমোয় উঠলেন। দুদিকেই 10 টাকা করে ভাড়া। যাই হোক, কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলেন তার বহু আকাঙ্ক্ষিত কালীমঠে। কালীমঠ লেখকের দারুণ লাগলো। যে কোনো প্রকৃতি প্রেমিকের এই জায়গাটা ভালো লাগবারই কথা। এখানে এক রাত থাকারও খুব ইচ্ছা ছিল তার, কিন্তু পথের অবস্থা দেখে এবং ওইভাবে ভয়াবহ ধস পার হওয়ার পর আর উৎসাহ রইল না তার। এখন তো আকাশের অবস্থা ভালো, কিন্তু আবার যদি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, আরো কয়েক জায়গায় যদি ধস নামে, তাহলে তো বিপদের শেষ থাকবে না। গুপ্তকাশীর সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থাটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে দীর্ঘদিন আটকে থাকতে হবে সেইখানেই। তাই ভালোভাবে দর্শন সেরে আবার লেখক ষষ্ঠীপদবাবু ফিরে এলেন গুপ্তকাশীতে। এবারেও অন্যের সাহায্য নিয়েই তাকে কষ্ট করেই ফিরতে হলো। গুপ্তকাশীতে ফিরে এলেও এখানে তার থাকার দরকার হলো না। একটি দোকানে ভালো রকম জলযোগ পর্ব সেরে রুদ্রপ্রয়াগের বাসের জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। এবার অবশ্য কেদার দর্শনে যাওয়ার মন হয়েছিল, কিন্তু ফেরার রিজার্ভেশনের কথা ভেবে তিনি পিছিয়ে এলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর গৌরীকুণ্ডর দিক থেকে কোনো বাস এলো না। প্রতীক্ষা করাই সার হলো। গৌরীকুণ্ডের যত বাস সব সকালের দিকেই ছাড়ে। কোনো বাস যায় বদ্রীনারায়ণের দিকে, আবার কোনোটা যায় ঋষিকেশ হরিদ্বারের দিকে। ফলে যাত্রী নিয়ে সেগুলো সকালেই রওনা হয়ে গেছে। যাই হোক, অনেক পরে গুপ্তকাশী থেকেই একটি ট্রেকার রুদ্রপ্রয়াগে যাবার জন্য হাঁকতে লাগলো। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আর দেরি না করে তাতেই চেপে বসলেন। কিছুক্ষণের মধ্যেই যাত্রী পূর্ণ হয়ে গেল ট্রেকারটি। আবহাওয়া ভালো থাকায় পথে কোনো অসুবিধা হলো না, তাই বিনা বাধায় পৌঁছে গেলেন রুদ্রপ্রয়াগে। এখানে এসে লেখক তার প্রিয় সাটি লজে উঠলেন। এখানে সিঙ্গেল রুমের যে ঘরে তিনি ওঠেন, ভাগ্যক্রমে সেই ঘরেই তার স্থান হলো। দু একবার যাত্রী থাকার কারণে অন্য ঘরে তিনি উঠেছেন, কিন্তু এটাই তার প্রিয় ঘর। যাই হোক, মনোবাসনা পূর্ণ হয়েছে তার। ত্রিযুগী নারায়ণ ও কালীমঠ দুই জায়গারই দর্শন হয়েছে। দৈবের অসীম কৃপায় যে অভিজ্ঞতা হয়েছে তা সহজ পথে মোটর যানে গেলে হতো না। প্রাকৃতিক দুর্লভ দৃশ্যাবলীর ভেতর দিয়ে পদচারণা করে যে আনন্দ তিনি পেয়েছেন, এ জীবনে তিনি কখনো ভুলবেন না।
ত্রিযুগী নারায়ণের ও কালীমাতার এও এক মস্ত কৃপা। রুদ্রপ্রয়াগে এসে পূর্ণতার আনন্দ নিয়ে সারাটা বিকেল সন্ধ্যা মন্দাকিনী ও অলকানন্দার সঙ্গমে কাটিয়ে তিনি ঘুরে বেড়াতে লাগলেন এখানকার পথে পথে। প্রাণ ভরে বুক ভরে নিঃশ্বাস নিলেন। এটা তার বহু পরিচিত ও অতি প্রিয় স্থান। হিমালয় ভ্রমণে এলে এখানে দু একটা রাত অন্তত না কাটিয়ে তিনি যান না। এখানে সঙ্গমের জলগর্জন শুনে 2-4 দিন থাকা ও নিজের ঘরে থাকা তার কাছে একই ব্যাপার। রুদ্রপ্রয়াগে যেদিন তিনি এলেন সেদিন সেপ্টেম্বরের 6 তারিখ। হরিদ্বার থেকে ফেরার টিকিট আছে 10 তারিখের। 7 তারিখ সকালেই তিনি হরিদ্বারে নেমে যেতে পারতেন, কিন্তু সেখানে গিয়ে থাকবেন কোথায়? সেই বাঙালি যাত্রীদের 8 তারিখ পর্যন্ত ঘর বুক করা আছে। ওরা ওই দিনই সন্ধ্যায় ঘর ছাড়লে তবেই তিনি ঘরের দখল পাবেন। অতএব আরও একটা দিন রুদ্রপ্রয়াগের শান্ত নির্জন পরিবেশে থেকে 8 তারিখেই তিনি নেমে আসা স্থির করলেন। শুরু হলো ভাগ্য বিপর্যয়। 7 তারিখ মধ্যরাত্রি থেকে প্রবল বর্ষণে ভেসে যেতে লাগলো চারিদিক। যেমনই মেঘের ডাক তেমনি বৃষ্টির দাপট। পাহাড়ের দুদিক থেকে বয়ে আসা দুটি বেগবতী ঝর্ণার ধারেই তার লজ। তাই ভয়ঙ্কর জলগর্জনে কান পাতাই যেন দায় হলো। এই অবস্থায় কি করে যে হরিদ্বারে তিনি যাবেন তা ভেবেই পেলেন না। ভোরের দিক থেকে অবশ্য বৃষ্টির বেগ একটু কমলো। তার ব্যাগ গুছানোই ছিল, তাই বাথরুমের কাজ সেরে যথারীতি তৈরি হয়ে বাস স্ট্যান্ডে চলে এলেন। টাকা পয়সাও মেটানো, তাই কারোর সঙ্গে দেখা করার তার কোনো প্রয়োজনই ছিল না। দেখা করবেনই বা কার সঙ্গে? সবাই তো তখন ঘুমোচ্ছে। যাই হোক, বাস স্ট্যান্ডে এসে লেখক ষষ্ঠীপদবাবু দেখলেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে হরিদ্বারের বাস। এরা অবশ্য হরিদ্বারে যায় না, ঋষিকেশে গিয়ে অন্য বাসে তুলে দেয়। আর এই বাসগুলোই সর্বত্র থেমে থেমে লোক তুলতে তুলতে যায়। লেখক ষষ্ঠীপদবাবু এই বাসে না উঠে সকাল 6:30টায় বদ্রীনারায়ণ থেকে আসা হিমগিরি এক্সপ্রেসেই যাবার মন করে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে বাসের প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু সে বাসের আসার তো নাম নেই। মনে তার চিন্তা হলো, তবে কি তিনি এসে পৌঁছানোর আগেই সে বাস ছেড়ে চলে গেছে? আশপাশের দোকানদারদের জিজ্ঞাসা করলে তারা বললেন, ও বাস আয়া নেহি, টাইম হো গিয়া আভি আয়েগা। বাসের অপেক্ষায় লেখক ষষ্ঠীপদবাবু একটা দোকানের সামনে দাঁড়িয়ে রইলেন। 8টা বেজে গেল, তবুও বাস আসে না। এদিকে বৃষ্টিরও থামার কোনো লক্ষণ নেই। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়েই চলেছে। তাই তিনি আর সেই বাসের প্রতীক্ষায় না থেকে লোকাল বাসেই ভালো একটা সিট দেখে চেপে বসলেন। এই সময়টুকুর মধ্যেই 2টি বাস চলে গেছে। আগের বাসে গেলে এতক্ষণে কত দূর তিনি চলে যেতে পারতেন। আগের বাসগুলো 2-4 জন যাত্রী নিয়েই ফাঁকা গেছে। এই বাসের অবস্থাও তাই। এটি 3য় বাস, হোক লোকাল। একে তো আর হাতছাড়া করা উচিত নয়। এর আগেও তো এই সব বাসেও তিনি কয়েকবার গেছেন। যাই হোক, সকাল থেকে বাসের জন্য প্রতীক্ষা করে 1 কাপ চাও তার খাওয়া হয়নি। এই বাস ছাড়তে একটু দেরি হবে, তাই সিটে ব্যাগ রেখে পাশেই একটা দোকানে চা পর্বটা সারতে গেলেন। সবে চায়ের কাপে চুমুক দিয়েছেন, ঠিক সেই সময় বহু যাত্রী বোঝাই একটা বাস এসে সেখানে উপস্থিত হলো। লেখকের প্রত্যাশার হিমগিরি এক্সপ্রেস, বদ্রীনারায়ণের যাত্রীদের ঠাসা বাস। পথে একটা জায়গায় ধসের কারণে আটকে থাকায় এতক্ষণ তার দেরি হলো। লেখক সঙ্গে সঙ্গে চা শেষ করে দোকানদারকে টাকা দিয়ে লোকাল বাস থেকে ব্যাগ নিয়ে চলে এলেন এই বাসে। বাস পুরোপুরি ভর্তি, কিন্তু কন্ডাক্টর তো দূরপথের যাত্রীকে ফেরাবে না, তাই তাঁকেও ড্রাইভারের কেবিনের পাশে এক জায়গায় বসবার ব্যবস্থা করে দিল। সেখানেও ভিড়। কর্ণপ্রয়াগ থেকে কয়েকজন শ্রমিক শ্রেণীর লোক সেই জায়গাটা দখল করে রেখেছিল, সেটা রাখুক। তাদের কারণে লেখকের বসবার কোনো অসুবিধা হলো না, বরং বেশ ভালো বাস পেয়ে বসতে গেলেন তিনি। মাত্র 5 মিনিট থেমে থাকার পর সেই বাস চলতে শুরু করলো। সেই সঙ্গে শুরু হলো লেখক ষষ্ঠীপদবাবুর অশুভ পরিবর্তন। রুদ্রপ্রয়াগ ছেড়ে শ্রীনগরের কাছাকাছি আসতেই দেখা গেল পুরো রাস্তা জুড়ে ভয়াবহ জ্যাম। তাদের বাসের ড্রাইভার ছিল যেমন সাহসী তেমনি পাকাপোক্ত। ওই জ্যাম কাটিয়ে যেন কোনো জাদু মন্ত্র বলে সর্পিল পাহাড়ি পথে একটু একটু করে এগিয়ে নিয়ে চলল তার বাসটিকে। তাঁরা যাত্রীরা সবাই অনেক উৎসাহ দিতে লাগলো, তবু শেষ রক্ষা তো হলো না। এক জায়গায় একটি বাঁকের মুখে গিয়ে লেখক দেখলেন সেখানে পাহাড়ের ধসে যাতায়াতের সমস্ত পথ একেবারেই রুদ্ধ হয়ে গেছে। রিমঝিম বৃষ্টি সমানে হয়ে চলেছে। এই ধস মুক্ত না হলে এ পথে
আর সামনের দিকে যাত্রা করা অসম্ভব। কিন্তু ধসকে মুক্ত করবে কে? যেদিন থেকে উত্তরাখণ্ড সরকারের হাতে পড়েছে দেশটা, সেই দিন থেকেই নাকি এই অবস্থা। অর্থাৎ এমার্জেন্সি ব্যাপারটা একেবারেই উঠে গেছে। 10টা না বাজলে সরকারের লোকেরা কাজে আসবে না, আবার 5টা বাজলেই কাজ বন্ধ করে চলে যাবে। মানুষ বাঁচুক বা মরুক তা দেখবার দরকার নেই ওদের। অথচ যখন উত্তরাখণ্ড হয়নি, এইসব এলাকা ছিল সম্পূর্ণ সেনাবাহিনীর দায়িত্বে। তারাই এসে দিবারাত্র পরিশ্রম করে ধসকে মুক্ত করে দিত। এখন যা অবস্থা, তাতে সারাদিনেও ধস মুক্ত হবে না। তখন বেলা 11টা, কিন্তু কোথায় সরকারের লোক? ড্রাইভার, কন্ডাক্টর শত চেষ্টা করেও ফোনেও কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারল না। মোবাইল ফোনও সাইলেন্স। এইভাবে ঘন্টার পর ঘন্টা জ্যাম জটে অপেক্ষা করেও দর্শন মিলল না সরকারের লোকেদের। বিরক্তির সীমা ছাড়িয়ে গেল এবার। খিদেও সবার পেয়েছে ভীষণ। লেখকের সঙ্গে ছিল 4-5টি বিস্কুট, আর কিছুই না। জলের জায়গাও একেবারে খালি। কারণও আছে। পথে বোঝা বৃদ্ধি হওয়ার ভয়ে লেখক কোনো কিছুই তার সঙ্গে রাখেন না। তাছাড়া হিমালয়ের পথে, বিশেষ করে এই সমস্ত জনবহুল অঞ্চলে কোনো কিছুরই যে অভাব নেই। চা, জল, সিঙ্গারা, জিলিপি, নানা ধরনের মিষ্টি সর্বত্র পাওয়া যায়। তাই বয়ে নিয়ে যাওয়ার মতন কিছুই দরকার হয় না। সেই জন্যে লেখক নিয়ে যাননি। ভেবেছিলেন শ্রীনগরে গিয়ে ভালো রকম টিফিন করে নেবেন। কিন্তু সে আশায় যে এমনভাবে জল ঢেলে দেবে দুর্ভাগ্য বিধাতা বা হিমালয়, তা কে জানত। চোখের সামনে জল, অথচ সেই জল খাবার উপায় নেই। ঝর্ণার আকারে বিপুল বেগে জল দ্রুত বয়ে যাচ্ছে ধসের উপর দিয়ে, পথের উপর দিয়ে। কাদা গোলা গেরুয়া রঙের জল। সে জলও তো পানের অযোগ্য। নিচে অলকানন্দা, মন্দাকিনী সহ বহু গিরি নদীর জল প্রবল বেগে বয়ে যাচ্ছে। সে জলও তৃষ্ণা মেটাবার জন্য উপযুক্ত নয়। আর তার ধারে কাছে যাবেই বাকে সেই শান্ত সুন্দর হিমালয়, অথচ কি ভয়ঙ্কর তার রূপ। অনেক পরে লেখকদের গাড়োয়ালি ড্রাইভার যাত্রীদের মধ্য থেকেই কয়েকজন বলবান লোককে ডেকে বলল, সরকারের লোকের ভরসায় থেকে লাভ নেই। আমরাই হাত মিলিয়ে দেখি কোনো উপায় বার করা যায় কিনা। এভাবে চুপচাপ বসে থাকলে তো হবে না। দু একজন বলল, এই ধসকে সরানো যায়? অসম্ভব ব্যাপার। ড্রাইভার বলল, দেখি না একটু চেষ্টা করে। খানিকটা মুক্ত করতে পারলেও আমি বাস নিয়ে বেরিয়ে যেতে পারবো। অবশেষে অনেকেই এগিয়ে গেল ড্রাইভারকে সাহায্য করতে। সারা রাস্তা কাদায় কাদা, দারুণ পিচ্ছিল পথ, আর অসংখ্য পাথরের চাই। একটি বাস যাওয়ার মতো কয়েকটা পাথর সরাতে পারলেই বাসটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সবাই মিলে হাত লাগালে কিছুটা বাধা মুক্ত হলো। লেখকেরা অনেকেই আশার আলো দেখলেন। কোনো রকমে শ্রীনগরে পৌঁছাতে পারলে আর কোনো দুর্ভাবনা থাকবে না। আহার, আশ্রয় সবই পাওয়া যাবে। যদিও আশ্রয়ের দরকার হবে না লেখক ষষ্ঠীপদ বাবুর। সারাটা রাত বসে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু তার এবং তার মতো অনেকেরই সব আশা জল হয়ে গেল নিমেষের মধ্যে। হঠাৎই ভয়ঙ্কর শব্দে পাহাড়ের উচ্চ স্থান থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়তে লাগলো সেখানে। ড্রাইভার চিৎকার করে সাবধান করে দিল সকলকে, দিয়েই ছুটে পালিয়ে এলো। শুরু হলো কাদামাটির সঙ্গে পাহাড় ভাঙা পাথরের ধস। যেটুকু পথ পরিষ্কার করা হয়েছিল সেটুকুও একেবারে অবরুদ্ধ হয়ে গেল। ভাগ্য ভালো যে সময় মতো নজরে পড়ায় হিতকারী একজনেরও কোনো ক্ষতি বা প্রাণহানি ঘটল না। সকলেই প্রায় কাজ করতে গিয়ে কর্দমাক্ত। ড্রাইভার, কন্ডাক্টর এক জায়গায় ঘোলা জলেই হাত পা ধুয়ে বলল, আজ আর এগোনো যাবে না। এমনকি এখানে থাকা উচিত হবে না। ওই রকম ধস যদি এখানেও নেমে আসে বা বাসের মাথায় বড় বড় পাথরের চাই পড়ে, তাহলে শেষ হয়ে যাব সবাই। যে যেখানে আছেন বাসে উঠে পড়ুন। আমি পিছনেই যে গ্রামকে ফেলে এসেছি সেই গ্রামেই নিয়ে যাব বাসটিকে। তাহলে ধসের প্রকোপ থেকে বাঁচবো আমরা। লেখক ষষ্ঠীপদ বাবু এবং অন্যান্যরা বাসে উঠলে ড্রাইভার ওই জ্যামের মধ্যে দিয়েও কিভাবে যে খাদের গা ঘেঁষে ভারী বাসটাকে ঘুরিয়ে নিল, তা তার মনে করলেও এখনো বিস্ময় লাগে। এই গ্রামের প্রশস্ত চত্বরে ট্রাক, জিপ, সুমো ও অন্যান্য প্রায় শতাধিক বাস দাঁড়িয়ে আছে। ড্রাইভার ষষ্ঠীপদ বাবুদের বাসটিকে এক পাশে রেখে বলল, কারোর কিছু প্রয়োজন হলে এখানে পেতে পারেন, রাত্রিবাস এখানেই। লেখকের চোখে তখন জল নেমে আসছে। একে সারাটা দিন অভুক্ত, তার উপর একটা দিন নষ্ট। শুধু তাই নয়, একটু শুতে বসতেও পারবেন না। বাসের মধ্যে বসে বসেই রাত্রি জাগরণ। কিন্তু কি আর করা যাবে? কথায় বলে কপাল যায় সঙ্গে সঙ্গে। তাই হয়েছে তার এবং এতগুলো লোকের।
কিন্তু এখানে এসেও সুরাহা হলো না কিছুই। ভাবলেন একটা গ্রামে যখন পৌঁছেছেন তখন কিছু না কিছু পাবেনি। তাই ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে বাস থেকে নেমে যে 2-4টে দোকান ছিল সেখানে গিয়েও হতাশ হলেন তিনি। কেননা একে ছোট্ট গ্রাম, তার উপর লক্ষাধিক মানুষ সকাল থেকে আটকে আছে। ফলে কোনো দোকানে কোনো কিছুই আর নেই। চা, চিনি, কেক, বিস্কুট সবই উধাও। গৃহস্থের ঘরে চাল আটাও বাড়ন্ত। এমনকি তৃষ্ণা মেটানোর জন্য 1 ফোঁটা জলও কোথাও নেই। অথচ জল অপর্যাপ্ত আছে, কিন্তু সে জল কাদা গোলা রক্তবর্ণ, ঝর্ণার ও বৃষ্টির জল। কোথাও কোথাও চাল বা ফাঁক ফোকর দিয়ে গড়িয়ে পড়লেও তাও ধরেই খাওয়া যায়। লেখকের সঙ্গের ঝোলায় যে নারায়ণশিলা আছেন তার তো ক্ষুধা তৃষ্ণা নেই। তাই লেখক কি খেলেন কি খেলেন না তাতে তার কি যায় আসে। তাই অসহ্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করেই ছাতা মাথায় উত্তঙ্গ শিখর বিশিষ্ট পার্বত্য গ্রামের এদিকে সেদিকে লেখক ষষ্ঠীপদ বাবু উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলেন। একভাবে চুপচাপ বাসের ভেতর তো বসে থাকা যায় না, তবু একটু সময় তো কাটবে। দিনের আলো তখনও আকাশের পর থেকে মুছে যায়নি, কিন্তু মনের আলো নিভে এসেছে। অবস্থা এমন হলে কালও যে হরিদ্বার তিনি পৌঁছাতে পারবেন তার কোনো স্থিরতা নেই। কেউ কেউ বলল কোনো রকমে শ্রীনগর পৌঁছাতে পারলে আর কোনো ভয় নেই। কিন্তু লেখক তো একা নন, তার মতো অনেকেই আছেন। শিশু, বৃদ্ধ, তরুণী, যুবা সবাই তারা পথবন্দী। ওদের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক লেখক ষষ্ঠীপদ বাবুকে বললেন, এখানে এসে ধারীমাতার দর্শন হয়েছে আপনার? লেখক বললেন, না তো। উনি তো এখানকার অধিষ্ঠাত্রী জাগ্রতা দেবী। যান, গিয়ে ধারীমাতাকে দর্শন করে প্রার্থনা করে আসুন, পথের বাধা যাতে দূর হয়ে যায়। লেখক ষষ্ঠীপদবাবু বললেন, ধারীমাতার স্থান কোন দিকে? এখানে তো কোনো মন্দির চোখে পড়ছে না। লোকটি বললেন, এই তো বাঁ দিকের পথ দিয়ে নেমে যান, নদীতে নামার অর্ধপথেই দেবীর মন্দির, গিয়ে দর্শন করে আসুন। ভদ্রলোকের কথা মতো দর্শনে চললেন লেখক ষষ্ঠীপদবাবু। এতক্ষণ খেয়াল করেননি, দেখলেন দলে দলে ভক্ত তীর্থযাত্রীরা পাহাড়ের খাদ বেয়ে নিচে নামছে ধারীমাতাকে দর্শন করতে। কেউ বা দর্শন সেরে ফিরে আসছে। তিনিও অন্যান্য যাত্রীদের সঙ্গ নিয়ে দর্শনে চললেন। পথ খুবই বিপজ্জনক। ক্রমাগত বৃষ্টির ফলে কাদায় পিচ্ছিল। চারিদিক থেকে বৃষ্টির জলধারাও নেমে আসছে পথের উপর দিয়ে। অনেকটা নামার পর পাহাড়ের গায়ে ছোট্ট একটা মন্দিরে ধারীমাতার দর্শন পেলেন লেখক। পেলেন ভালো সময়, কারণ তখন সবে আরতি শুরু হয়েছে। মন্দিরের অল্প দূরেই অলকানন্দা বয়ে চলেছে ভয়ঙ্কর মূর্তিতে। সেদিকে তাকাতেই লেখকের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। যাই হোক, সন্ধে ঘনিয়ে আসার আগেই দর্শন সেরে লেখক ষষ্ঠীপদ বাবু আবার উপরে উঠে এলেন। সন্ধে পেরিয়ে যায়, রাত বাড়ে। কখনো বাসে উঠে বসেন, কখনো বৃষ্টিতে ভিজে পায়চারি করতে থাকেন। এইভাবেই সময়টা কাটে। রাত তখন 11টা। বাসে চুপচাপ বসে আছেন। লেখকের সহযাত্রী সেই শ্রমিক যুবকদের দল বসে বসে কপাল চাপড়াচ্ছে। 1 বছর পরে বাড়ি ফিরছেন সবাই। পরশু পরব, সকলের জন্যই কত কেনাকাটা করেছেন, কত কি নিয়ে যাচ্ছেন, কিন্তু কিভাবে পৌঁছাবেন তারা? দিন আসবে, দিন যাবে, কিন্তু পরব তো বছরে একবার। এবার না হলে আবার সারা বছরের প্রতীক্ষা। ওদের মধ্যে থেকেই একজন বলল, আঙ্কেল জি, আপনি কিছু খেয়েছেন? লেখক বললেন, এখানে কোথায় কি পাবো ভাই, কোনো কিছুই তো নেই। 1 কাপ চাও জোটেনি। দোকানদাররা হাই হাই করছে। এমন জানলে বেশি করে মাল তুলে রাখতো। ওরা বলল, শিগগিরই যান, ওই দিকে শিখরা একটা লঙ্গরখানা বসিয়ে দিয়েছে, ওখানে গেলেই প্রসাদ পাবেন। বলার সঙ্গে সঙ্গেই লেখক ষষ্ঠীপদ বাবু গেলেন সেই লঙ্গরখানায়। একজন সর্দারজি এগিয়ে এসে বললেন, কয়জন? লেখক শুধু নিজেকেই দেখিয়ে দিলেন। সর্দারজি বললেন, আপকো মিল জায়গা, খানা খতম। কি ভাগ্য, এই দুর্যোগের রাতে যেন মেঘের ফাঁকে চন্দ্রোদয়। আবার পরে 2 জন এলেন, মহিলা। সর্দারজি হাত জোর করে বললেন, और नहीं मिलेगी माजी। লেখক ষষ্ঠীপদ বাবুর ভাগ্যে প্রসাদ জুটল। মোটা মোটা 2টো রুটি আর অনেকটা পরিমাণে আলু মটর। 2টো রুটিতেই পেট তার ভরে গেল। এরপর হালুয়া প্রসাদও পেলেন একটু। খাবার শেষে জলও পেলেন। শিখ তীর্থযাত্রীর এই দলটি হেমকুণ্ড সাহিব থেকে ফিরছিলেন। ওদের সঙ্গে খাবারের রসদ ছিল প্রচুর। তাই দিয়ে গুরুপ্রসাদ করে বহু তীর্থযাত্রীর সেবা করলেন তারা। লেখক ওদের জয় কামনা করলেন। সারাদিনের পর আহার জোটায় রীতিমতো তৃপ্ত হলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আর বাইরে থাকা নয়,
চারিদিকে শুনশান হয়ে গেছে, তাই আবার বাসের জঠরে এসে তিনি ঢুকলেন। সেই শ্রমিক যুবকের দল তখন তাদের কম্বল, ব্যাগ ইত্যাদি সাজিয়ে তার উপর বেডশিট পেতে ড্রাইভারের সিটের পিছন পর্যন্ত দখল করে নিয়েছে। ড্রাইভার কন্ডাক্টর আশ্রয় নিয়েছে গ্রামেরই কারো বাড়িতে। মুশকিল হলো লেখকের। যুবকরা সমস্ত জায়গা জুড়ে হাত পা ছড়িয়ে এমনভাবে শুয়ে পড়েছে যে তার বসবার জায়গাটুকু তিনি হারালেন। কি করবেন এখন? নাক ডাকিয়ে ঘুমোচ্ছে সবাই। ওদের মধ্যে একজনের পা সরিয়ে কোনো রকমে গুটিসুটি মেরে তিনি বসলেন অনেক কষ্ট করে। এইভাবে সারা রাত কি করে যে কাটাবেন তা তিনি ভেবে পেলেন না। এই রকম দুর্যোগের রাত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জীবনে আর দ্বিতীয়বার কখনো আসেনি। দুচোখ বেয়ে তার জল আসতে লাগলো। এইভাবে এঁকে বেঁকে কি বসে থাকা যায়? বসে থাকতে থাকতে বিরক্তি ধরলে নেমে যে একটু পায়চারি করবেন সে উপায়ও নেই, কারণ সমানে ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে। এর উপর মানসিক উত্তেজনা উঠেছে চরমে। পরশু তার ফেরার টিকিট। কালকের মধ্যে হরিদ্বারে পৌঁছাতে না পারলে পরিণাম যে কি হবে তা ভেবেই তিনি অস্থির হলেন। সেই রাত যে তিনি কিভাবে কাটালেন তা বলে বোঝাবার নয়। অসহ্য রকমের নারকীয় মানসিক যন্ত্রণা ভোগের পর একসময় ভোর হলো। হাজার হাজার তীর্থযাত্রী তখন পথে নেমে জলের সন্ধান করছে। ভয়ঙ্করী অলোকানন্দা তখন অনেক নিচে। সেখানে যাওয়াও সময়ের ব্যাপার এবং আরো বিপজ্জনক। তবু এদিক ওদিক করে এক জায়গায় একটু জল পেয়ে লেখক হাত মুখ ধুয়ে নিলেন। আকাশ বেশ ভালোভাবেই ফর্সা হলে ড্রাইভার এবং কন্ডাক্টর তাদের ডেকে বাসে নিয়ে আবার সেই ধসের কাছে এসে হাজির হলো। সরকারের লোক বেলা 10টার আগে আসবে না, তাই অধীর আগ্রহে অপেক্ষা। তাদের বাসের ড্রাইভার তখন বাসেরই লোকজন ও অন্যান্য গাড়ির চালক কন্ডাক্টরদের নিয়ে যতটা সম্ভব পাথর সরিয়ে একটু যাবার মতো রাস্তা করে নিল। সময় লাগলো অনেক। একটু পরে 10টা বাজতেই উত্তরাখণ্ড সরকারের লোকেরা এসে ধস মুক্ত করতে হাত লাগালো। কাল অতটা বুঝতে লেখক পারেননি। আজ তিনি দেখলেন দীর্ঘ পথ ধসের কবলে পড়েছে। কাল ধস টপকে খানিকটা পথ এগিয়ে গেলে দারুণ তারা বিপদে পড়তেন। সেদিক থেকে জোর বেঁচে গেছেন তারা। দীর্ঘ পথ ধসের কবলে পড়ায় বড় বড় গাছ উল্টে পথ অবরুদ্ধ হয়েছে। যাই হোক, সরকারের লোকেরা শ্রীনগরের দিক থেকে রাস্তা পরিষ্কার করতে করতে এলো। বেলা 1টা নাগাদ কোনো রকমে একটু পথ ধসমুক্ত হতেই তাদের ড্রাইভার অসম্ভব রকমের একটা ঝুঁকি নিয়ে বাস চালিয়ে নিয়ে যেতে লাগলেন। তারাও প্রাণ হাতে নিয়ে চললেন। একবার শ্রীনগরে পৌঁছাতে পারলেই আর ভয় নেই। রাত 10টাতে হরিদ্বারে পৌঁছাতে পারলেও অসুবিধা হবে না। ঋষিকেশে পৌঁছালেও কোথাও না কোথাও একটু থাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু সেই বিপজ্জনক পথ পার হয়ে শ্রীনগরে প্রবেশের মুখেও আবার আটকে গেল বাস। 4-5টি বিশাল আয়তনের গাছ রাস্তায় পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। সেই গাছও তখন কেটে ছোট করে ক্রেন দিয়ে সরানোর চেষ্টা চলছে। অবশেষে সেই পথ বাধামুক্ত হতেও দুপুর গড়ালো। এরপর যখন লেখকেরা শ্রীনগরে পৌঁছালেন তখন কি আনন্দ সকলের। দুপুর পার হয়ে বিকেল তখন 4টে। ড্রাইভার বলল, এখানে মাত্র 5 মিনিটের জন্য বাস থামাবো, কারোর কিছু কেনার থাকলে কিনে নিন। হোটেলে ঢুকে কেউ এখন যেন খাওয়া দাওয়া করতে যাবেন না। আমি রাত 11টার মধ্যে নন স্টপ চালিয়ে সবাইকে পৌঁছে দেব হরিদ্বারে। 5 মিনিট পরে আমি কারোর জন্য অপেক্ষা করব না। যে কজন যাত্রী বাসে থাকবে তাদের নিয়েই নেমে যাব। ড্রাইভারের কথা সবাই শুনল। লেখক ষষ্ঠীপদবাবু চট করে একটা দোকান থেকে 2টো বড় সিঙ্গারা কিনে গাড়িতে এসে বসলেন। 1 কাপ চা খাওয়া তো দূরের কথা, বোতলে একটু জল ভরারও সময় পেলেন না। বাস চলতে শুরু করলো। তারা তখন ধস মুক্তির আনন্দে উদ্বেল। তাদের দুর্ভাগ্য বিধাতা তখন উন্মত্ত উল্লাসে হো হো করে অট্টহাস্য করতে লাগলেন। বললেন যেন, তোদের মুখের হাসি কি করে মিলিয়ে দিতে হয় এবার দেখ। বাস শ্রীনগর পেরিয়ে যখন কীর্তিনগরে এলো তখনই পুলিশের লোকেরা এগিয়ে এসে বলল, রাস্তা বন্ধ, আর এগোনো যাবে না। হয় শ্রীনগরে ফিরে যান, নয়তো এখানেই থাকুন। লেখকের বাসের ড্রাইভার দারুণ জেদি, বলল, রাস্তা বন্ধ তো কি হয়েছে, যতটা পথ যাওয়া যায় ততটাই যাব, ফিরে যাব না। বলে বাধা অতিক্রম করেই এগিয়ে নিয়ে চলল বাস। তবে বেশিক্ষণ নয়, খানিকক্ষণ যাওয়ার পরেই দারুণ জ্যামজটে থেমে যেতে হলো তাকে। ড্রাইভার কন্ডাক্টর দুজনেই এবার এগিয়ে গেল ব্যাপারটা কি সেটা দেখতে। লেখকেরা চুপচাপ বসে রইলেন বাসের ভেতর। কেউ কেউ নেমে পায়চারি করতে লাগলো। প্রায় ঘন্টাখানেক বাদে ড্রাইভার কন্ডাক্টর ফিরে এসে বলল, আর এগোনো যাবে না,
এখান থেকে দেবপ্রয়াগ পর্যন্ত 33 কিলোমিটার পুরো রাস্তাটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা ফিরে যাচ্ছি শ্রীনগরে। ড্রাইভারের কথায় খালি হয়ে গেল বাস। লেখকও ঝোলা কাঁধে ব্যাগ হাতে নেমে পড়লেন। আজ হরিদ্বারে পৌঁছাতে না পারলে তো কাল ঘরে ফেরা মাথায় উঠবে। কি যে তিনি করবেন কিছুই তখন ভেবে পেলেন না। এদিকে যাত্রীদের সঙ্গে ভাড়া ফেরত দেওয়ার ব্যাপারে ড্রাইভার ও কন্ডাক্টরদের তো হাতাহাতি হবার উপক্রম। যাত্রীদের দাবি, হরিদ্বারে না যাও, শ্রীনগর পর্যন্ত ভাড়া নিয়ে বাকি টাকা তো ফেরত দাও। ড্রাইভার ও কন্ডাক্টরের বক্তব্য, ভাড়ার টাকা আমরা শ্রীনগরের অফিসে জমা দিয়ে এসেছি, অতএব টাকা ফেরত দেওয়া যাবে না। অবস্থা যখন চরমে, ড্রাইভার কন্ডাক্টর দুজনেই তখন বাস ফেলে রেখে ভিড়ে মিশে গা ঢাকা দিল। কোথায় যে গেল তারা টের পেল না কেউ। লেখকের ভাড়া অবশ্য ফেরতের দাবি ছিল না, একটাই শুধু দুশ্চিন্তা ছিল, বাড়ি তিনি ফিরবেন কিভাবে। মাথায় যেন ঘা পড়ল তার, কেননা ভ্রমণ শেষ, সঙ্গে টাকা পয়সাও বেশি নেই। সত্যি এমন বিপদে তিনি কোনোদিন কখনো পড়েননি। সে যে কি ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থা তা তিনি কাউকে বলে বোঝাতে পারবেন না। একটি দুটি নয়, কম করেও সহস্রাধিক বাস, মোটর, সুমো, ট্যাক্সি যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর সারাটা পথ জুড়ে শুধুই জনসমুদ্র। লেখক তার কাঁধের ঝোলা ও শীত বস্ত্র নেওয়ার ব্যাগটা টানতে টানতে জনসমুদ্রের ভেতর দিয়েই ধীরে ধীরে এগোতে লাগলেন। এর মধ্যে বৃষ্টিটা সাময়িকভাবে একটু বন্ধ হওয়ায় ছাতাটা আর মাথায় দিতে হলো না। বৃষ্টি না থাকলেও আকাশের মুখ কিন্তু ভার। সেখান থেকেই যেন বার্তা আসছে, একটু আশাবাদী হয়েও না, খানিক বাদে এমন ঢালবো যে আমার শক্তি যে কি অপরিসীম তা দেখিয়ে দেব। এইভাবেই পথ চলতে চলতে একটা জায়গায় দু একটি দোকানের সামনে জনতার জটলা দেখে লেখক ষষ্ঠীপদ বাবু থমকে দাঁড়ালেন। দেখলেন সেই সব দোকানদারকে ঘিরে যদি এক কাপ চা বা অন্য কিছু খাবার পাওয়া যায় তা নিয়ে মানুষের সে কি কাঙালিপনা। কেউ কেউ বেশি পয়সার লোভ দেখিয়েও কিছুই সংগ্রহ করতে পারল না। হঠাৎ করে এত মানুষের সমাগমে দোকানদারদেরও স্টক শেষ। এর মধ্যেই দেখলেন একজন খিচুড়ি তৈরি করে বিক্রি করছে। এক হাতা খিচুড়ি 35 টাকা, তাও নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। লেখকও খিচুড়ির আশায় গেলেন সেখানে, কিন্তু দেরি হয়ে গেছে, পেলেন না। দোকানদারও বলল, একটু অপেক্ষা করুন, গ্রামে লোক গেছে, যদি মাল আনতে পারি তাহলে ঘন্টাখানেক বাদে পেয়ে যাবেন। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় খিচুড়ির আশা ত্যাগ করে একটি জায়গায় একটি গাছের তলায় দাঁড়িয়ে একটু নিচে দিয়ে বয়ে যাওয়া অলকানন্দার রুদ্রমূর্তি দর্শন করতে লাগলেন। শুধু তাই নয়, একটু এগিয়ে ধসের যে ভয়াবহ রূপ তিনি দেখলেন তাতে বুঝে নিলেন এই পথ থেকে পরিত্রাণ পাওয়া খুবই দুষ্কর। যদিও রাস্তা সারাইয়ের কাজ এখানে পুরোদমে চলছে, তবুও যানবাহন চলাচলের উপযোগী হওয়া একেবারেই অসম্ভব। তার সহযাত্রী সেই শ্রমিক যুবকেরা তখন কান্নায় ভেঙে পড়েছে। সারা বছরের প্রতীক্ষা, এত আশা, এত আনন্দ, সবই তো রুদ্রদেব, প্রকৃতি, হিমালয়, রুদ্র রোষের কাছে জল। প্রিয় পরিবার পরিজনদের জন্য উপহার সামগ্রী বৃথা হয়ে গেল। আজ হরিদ্বারে পৌঁছাতে না পারলে তাদের পবিত্র পরব নিরানন্দ হয়ে যাবে। অনেক ভাবনা চিন্তার পর তারা ঠিক করলো এই বিপর্যয়ের মোকাবিলা যেভাবেই হোক করতে হবে। কিন্তু কিভাবে করবেন? স্থির হলো এই 33 কিলোমিটার পথ হেঁটেই পার হবেন সবাই। ওদের দেখা দেখি আরো অনেক শক্ত সমর্থ যাত্রীও পদব্রজেই রওনা দিলেন দেবপ্রয়াগের পথে। লেখক ষষ্ঠীপদ বাবুও নীরব দর্শক হয়ে তাকিয়ে রইলেন তাদের যাত্রাপথের দিকে। অনেক ভাবনা চিন্তার পর একসময় লেখক ষষ্ঠীপদ বাবুও পদব্রজেই অর্থাৎ পায়ে হেঁটেই দেবপ্রয়াগে যাবার সিদ্ধান্ত নিলেন। এখন এছাড়া তো উপায় নেই। এদিকের পথ নতুন করে তৈরি হতে অনেকদিন সময় লাগবে। ততদিনে অনাহারে অনাশ্রয়ে এমনিতেই মরতে হবে। সঙ্গে 1000-1200 বেশি টাকা নেই। কিন্তু কি হবে এতে? পথযাত্রা অতি দুষ্কর। গৌরী কুণ্ড থেকে কেদার 9 কিলোমিটারের পথ যেতেই প্রাণান্তকর অবস্থা হয়। এই 33 কিলোমিটার পথ অতিক্রম করতে কি অবস্থা হবে তাহলে? অবস্থা যাই হোক, হয় এখানে থেকে শুকিয়ে মরা, নয় এগিয়ে যাওয়া। অগত্যা প্রাণে বাঁচার জন্য এগিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন তিনি। কাল সকালের মধ্যেও যদি দেবপ্রয়াগে পৌঁছাতে পারেন তাহলে পরশু বাড়ি ফেরার টিকিটটা বাতিল হবে না। মাঝে মধ্যে বেশ কিছু যাত্রী উপথে যাচ্ছে দেখে লেখকের ভরসা হলো। এখন শুধু চিন্তা করলেন যাবেন কিভাবে। প্রথমত আবার সেই ঘ্যানঘ্যানে বৃষ্টি শুরু হয়েছে, তার উপর সঙ্গে জিনিসপত্র যা আছে সেই বোঝা নিয়ে পথ চলা একেবারেই অসম্ভব। তাই লেখক ষষ্ঠীপদবাবু ঠিক করলেন সামান্য টাকা পয়সা ছাড়া
সঙ্গে যা কিছু আছে তা অলোকানন্দায় বিসর্জন দিয়ে একেবারে হালকা হয়েই পথ চলবেন, না হলে অর্ধ পথেই যাত্রা শেষ করতে হবে। এই মন করে একটি ধস পার হবার পর যখন বেশ কিছুটা পথ গেছেন, তখনই কয়েকজন গাড়োয়ালি যাত্রী তাকে বাধা দিলেন। তারা কর্দমাক্ত ঘরমাক্ত হয়ে দেবপ্রয়াগের দিক থেকে আসছিলেন। তাকে দেখেই থমকে দাঁড়ালেন তারা। একজন বললেন, আঙ্কেল জি, কোথায় যাচ্ছেন আপনি? লেখক বললেন, দেবপ্রয়াগ। তারা বললেন, আমরা বুঝতে পেরেছি, সেই জন্য জিজ্ঞাসা করছি। এমন ভুল করবেন না। এই সুদীর্ঘ পথে পথ কেন, পথরেখার চিহ্ন মাত্র নেই। আমরা সকাল 6টায় ঘর থেকে বেরিয়ে এই সন্ধ্যে 7টায় এখানে এসে পৌঁছেছি। খুব জরুরি এবং দায়িত্বপূর্ণ কাজ আছে শ্রীনগরে, তাই নইলে আসতামই না। আমরা পাহাড়ি লোক, যখন 13 ঘন্টায় এসেছি, আপনি বয়স্ক মানুষ কখন গিয়ে পৌঁছাবেন? কাল সন্ধ্যেতেও দেবপ্রয়াগ পৌঁছাতে পারবেন কিনা সন্দেহ। এমনিতেই টানা পথ 33 কিলোমিটার হলেও ধসের কারণে চড়াই উতরাই করলে 60-70 কিমি হয়ে যাবে। রাস্তা না থাকায় এক পাহাড় থেকে ধসে নেমে ধস বেয়ে আবার অন্য একটা পাহাড়ে উঠতে হবে। এর ওপর আছে প্রবল বর্ষণ, হালকা বৃষ্টিপাত ও আরো ধসের সম্ভাবনা। তার উপর রাতে কোনো কিছুই দিশা পাবেন না। পথে লোকজন নেই, তাই সহযাত্রীও পাবেন না। এর উপরে ঘন কালো রাত, সেই সঙ্গে বাঘ ভাল্লুকের উপদ্রব। তাছাড়া দেবপ্রয়াগে পৌঁছেই বা কি করবেন? কেননা দেবপ্রয়াগ থেকে ঋষিকেশ বা হরিদ্বারের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব এই দুর্গম পন্থায় বেঘরে মরার চেয়ে এখানেই থেকে যান। এতগুলো অসহায় মানুষের ভাগ্যে যা হবে আপনারও তাই হবে। ফিরে যান। কথাটা ঠিক ছিল। বিপদের এই দিকটার কথা লেখক একবারও ভেবে দেখেননি। তাই যাত্রা স্থগিত করে আবার ফিরে এলেন সেই জ্যাম জটের কাছে। শত সহস্র মানুষ সেখানে ভাগ্যের হাতে ভবিষ্যৎকে ছেড়ে দিয়ে অবস্থান করছেন। সেইখানেই তিনি এলেন। এদিকে হয়েছে কি, লেখকের মোবাইল ফোন কাজই করছে না। যতবারই বাড়িতে ফোন করে তার এই বিপদের কথাটা জানাবার চেষ্টা করছেন, ততবারই লেখা ফুটে উঠছে, অপারেশন নট পারমিটেড। মাথাটা যেন খারাপ হয়ে যাওয়ার জোগাড় তার। এই সময়ে ওখানকার এক সম্ভ্রান্ত গাড়োয়ালি দোকানদারকে ফোনে একজনের সঙ্গে বিপর্যয়ে কথা বলতে দেখেই তাঁকেই লেখক বর্তমান অবস্থার কথা জানিয়ে তার ফোনে কথা বলবার আবেদন জানালেন। সহৃদয় দোকানদার সঙ্গে সঙ্গে তার বাড়ির সঙ্গে ল্যান্ডফোনে যোগাযোগ করিয়ে দিলেন। লেখক ষষ্ঠীবত বাবুর বড় মেয়ে ইন্দ্রাণী ফোন ধরেছিল। তাকে সবিস্তারে বললেন তার এই বিপদের কথা। এও বললেন, সরকারিভাবে হেলিকপ্টার যোগে তাকে যদি ঋষিকেশে নামিয়ে দেওয়া না হয়, তাহলে আদৌ তিনি প্রাণে বেঁচে বাড়ি ফিরতে পারবেন কিনা বলতে পারছেন না। যদিও ফেরেন, তাহলে যে কবে ফিরবেন তারও কোনো ঠিক নেই। আগামীকাল ট্রেনের টিকিট থাকলেও সে টিকিট আর কোনো কাজে লাগবে না। তবে ধরে নিস, বাবা তোর আর ফিরবে না, দেহ রাখবে এই হিমালয়ে। ফোন রেখে যখন কপাল চাপড়াচ্ছেন তিনি আর পায়চারি করছেন, তখন হঠাৎই কোথা থেকে একটা টাটা সুমো এসে একদল যাত্রীর সঙ্গে দর কষাকষি করতে লাগলো। বলল, এই তো রাস্তার কাজ চলছে, এখনই ঠিক হয়ে যাবে। আমি 100 টাকা করে নেব, যেভাবেই হোক পৌঁছে দেব হরিদ্বারে। শুনেই লেখক ড্রাইভারকে বললেন, আমি 100 টাকাই দেব, আমাকে তাহলে তোমাদের গাড়িতে তুলে নাও না ভাই। ড্রাইভার বললেন, উঠুন। এই গাড়িটা শ্রীনগর থেকে বুক করে আসছিল একদল লেবার শ্রেণীর লোক ও তাদের পরিবার। পিছনের সিটে 3-4 জনের মতো বসবার জায়গা ছিল। নিমেষে ভরে গেল সেটা। ওরই মধ্যে লেখক একটু জায়গা করে নিলেন। হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। তবুও মনে একটু উৎকণ্ঠা তো রইলই। পথ যেখানে নিশ্চিহ্ন, সেখানে এই গাড়ি তাদের কিভাবে নিয়ে যাবে তা কে জানে। তবুও তিনি আশায় বুক বেঁধেই বসলেন। ড্রাইভার বললেন, রাস্তা সারাই হতে এখনো ঘন্টাখানেকের মতো সময় লাগবে। আপনাদের কারোর কিছু প্রয়োজন থাকলে সেরে নিতে পারেন। লেখকের একটু জলের প্রয়োজন ছিল, কিন্তু বিভ্রান্ত হয়ে এতক্ষণ মাথা ঠিক ছিল না বলে জলের খোঁজ আর করেননি। এবার গাড়িতে ব্যাগ রেখে জলের খোঁজ করতেই একজন সন্ধান দিল। বেশ কিছুটা দূরে এক জায়গায় জলের ব্যবস্থা আছে। তিনি সেখানে গিয়ে কিছুটা জল পান করে বোতল ভর্তি করে নিয়ে এলেন। আবার এসে নিজের সিটের দখল নিয়ে বসলেন চুপচাপ। এমন সময় সুমোর যাত্রীদের ভেতর থেকেই একজন কোথা থেকে যেন কয়েক কাপ চা জোগাড় করে নিয়ে এসে ভালোবেসে লেখককে দিলেন। 10 টাকা করে কাপ। দাম দিতে গেলেও সে নিল না। এদিকে বসে আছেন তো বসেই আছেন, গাড়ি আর ছাড়ে না। ঝিরঝিরে বৃষ্টি সমানে চলছে। ঘন্টাখানেক পার হয়ে গেল, তবুও চাকা গড়ায় না। মনে মনে ভাবছেন, কোনো রকমে একবার হরিদ্বার পৌঁছাতে পারলে হয়। ইতিমধ্যেই দেখে নিয়েছেন কিছু খুচরো টাকা পয়সা ছাড়া মোট 1500 টাকা আছে সঙ্গে। সময়ে পৌঁছাতে না পেরে টিকিট বাতিল হলেও
তৎকালে টিকিট কেটে পালাতে পারবেন, কিন্তু হিমালয়ের এই রুদ্র রোষের হাত থেকে আদৌ রেহাই পাবেন তো? লোকে বিপদকালে ভগবানকে স্মরণ করে, সেই রকম রাগে দুঃখে অভিমানে লেখক ষষ্ঠীপদবাবুর মনের অবস্থা এমনই হয়েছিল যে কোনো ভগবানের কাছেই তার কৃপা ভিক্ষা করার আর ইচ্ছা হলো না। আবার ঝোলাতেই তো রয়েছেন গৃহদেবতা শালগ্রাম শিলা, তিনি তো সবই দেখছেন, দেখেও যদি কৃপা না করেন তো তার কাছে প্রার্থনা করে লাভ কি? এইভাবেই দেখতে দেখতে সন্ধ্যা পার হলো। একদল ধর্মপ্রাণ শিখ রাস্তায় নেমে প্রার্থনা শুরু করলেন, ওহি নাম সদ্গুরু। লেখক ষষ্ঠীপদ বাবু মনে মনে হাসতে লাগলেন। যতই সদ্গুরুর নাম করো বাছাধনরা, নিষ্ঠুর বিধাতা বা ধ্বংসের দেবতা কারোর কোনো প্রার্থনাই মঞ্জুর করেন না, তাই গুরু কৃপাও কাজে লাগবে না এখানে। লেখকের গাড়ির প্যাসেঞ্জাররা এবার ড্রাইভারকে বলতে লাগলো, কই অনেকক্ষণ তো হলো, কিভাবে নিয়ে যাবেন আপনি আমাদের? ড্রাইভারের সেই একই উত্তর, নিয়ে যাব বলেছি যখন নিয়ে যাবই। এদিকে অন্ধকার হয়ে যাওয়ায় রাস্তা সারানোর কাজও বন্ধ হয়ে গেছে। এরপর যা হবে তা কাল সকালে, হয়তোবা বেলা 10টার পর। সকলেরই মাথায় তখন হাত। লেখক নিজে এবার একটা সিদ্ধান্ত নিলেন, গাড়ি থাক বা না থাক এখান থেকে নড়বেন না। বর্তমানে এটাই তাঁর আশ্রয়। এ গাড়ি ছাড়লে সারা রাত তাঁকে মাল নিয়ে রাস্তার গাছের তলায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে হবে। তাই গাড়িতেই মাল রেখে একবার শুধু নেমে জ্যামের বহরটা দেখে আবার গাড়িতেই এসে বসলেন চুপচাপ। হয়তো এভাবেই থাকতে হবে সারাটি রাত। রাত তখন 9টা। হঠাৎই একটি পুলিশের গাড়ি বিপজ্জনক ধসের দিক থেকে জ্যাম কাটিয়ে ঘোষণা করতে করতে এলো। যাত্রী সাধারণকে জানানো যাচ্ছে যে এখান থেকে দেবপ্রয়াগ পর্যন্ত পথ সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় এই পথ বন্ধ করে দেওয়া হলো। আগামী 15 দিনের মধ্যেও এই পথ সংস্কার করা সম্ভব হবে কিনা বলা শক্ত। তাই অনুরোধ, আপনারা সবাই শ্রীনগরে গিয়ে আশ্রয় নিন। যদি কোনো যাত্রী হরিদ্বারে পৌঁছানোর খুব এমার্জেন্সি থাকে তাহলে কোটদ্বার হয়ে যেতে পারেন, সেই পথ আজই খুলে দেওয়া হয়েছে। এতক্ষণে আশার আলো দেখতে পেলেন লেখক। কথাটা কানে যাওয়া মাত্রই তিনি ড্রাইভারকে বললেন, ভাইয়াজি তাহলে কোটদ্বার হয়ে নিয়ে চলুন আমাদের, ভাড়া যা লাগে সবাই মিলে ভাগ করে দেব আমরা। শ্রীনগর থেকে যারা গাড়ি বুক করে এসেছিল তারা বলল, কোনো দরকার নেই, আমরা শ্রীনগরে ফিরে যাই, চলো, যাত্রা ক্যান্সেল। ওদেরই একজন বলল, हाँ हाँ लौट के चलो, नहीं जाएंगे हम लोग, ऐसा हाल में जाना ठीक नहीं, 1 महीना बाद ही जाएंगे। যেটুকু আশার আলো দেখেছিলেন লেখক ষষ্ঠীপদ বাবু সেটুকু নিভে গেল। তিনি অনেক বোঝালেন তাদের, অবশেষে তার বোঝানোয় রাজি হলো তারা। ওরা ছাড়া এখান থেকে ওঠা অন্য দুজন যে যাত্রী ছিল তাদেরও তারা ছিল যাওয়ার, ফলে তারাও একমত হলো লেখকের সঙ্গে। এবারে ড্রাইভার কিন্তু বলল অন্য কথা। শ্রীনগর থেকে গাড়ি বুক করে আসা যাত্রীদের বলল, আপনাদের সঙ্গে কথাই ছিল, সিট খালি থাকলেও পথে যাত্রী পেলে আমি তুলব। এখন আপনারা শ্রীনগরে ফিরে যেতে চাইলেও আমায় কিন্তু গাড়ি ভাড়ার পুরো টাকাই দিতে হবে, কেননা আমি যে সারাটা দিন আটকে রইলাম এখানে তার খেসারত দেবে কে? তারপর আমার দিকে তাকিয়ে বলল, কোটদ্বারের পথ 1 মাসের ওপর বন্ধ হয়ে আছে। উনি নিশ্চয়ই ভুল শুনেছেন, আমরা এতজন আছি কেউ তো শুনলাম না। অতএব এনার কথা শুনে সেই পথে যাব কি করে? পুলিশের গাড়ি থেকে অবশ্য কোটদ্বারের পথ একবারই ঘোষণা করা হয়েছিল। ওদিকে রাস্তা 15 দিন থেকে 1 মাসের মধ্যে বন্ধ থাকবে, এই ঘোষণাই করছিল তারা বারবার। শ্রীনগরের যাত্রীরা তখন লেখকেরই দলে, কেননা ড্রাইভারকে যখন টাকা দিতেই হবে তখন আর ঘরে ফিরে গিয়ে লাভ নেই। তাই তারাও বলল, কোটদ্বার দিয়েই চলুন। আঙ্কেলজি ঠিকই শুনেছেন, আপ লোক সুনা নেহি। লেখক বললেন, ওই সময় আপনারা অন্যমনস্ক ছিলেন, তাই ঘোষণাটা অবশ্য একবারই হয়েছিল। তিনি কিন্তু ঠিকই শুনেছেন। এরপর ড্রাইভারকে বললেন, আপনি কোটদ্বার হয়ে চলুন, প্রশাসন কখনো মিথ্যা ঘোষণা করবে না। না হলে এখন তারা শ্রীনগরে গিয়েই বা থাকবেন কোথায়? কোনো হোটেল বা লজে গিয়ে তো থাকবার জায়গা পাবেন না। তাছাড়া অত টাকাও নেই তার কাছে। কোথাও এক চিলতে জায়গা থাকলেও অস্বাভাবিক ভাড়া চেয়ে বসবে। ড্রাইভার বলল, পুলিশ ঠিক কথা বলেনি, এখানকার ভিড় কমাবার জন্যই এটা বলেছে। তবে একটা কথা, এখানে আর থাকাও যাবে না, থেকে লাভই বাকি, শ্রীনগরেই ফিরে যেতে হবে। কোটদ্বারের পথ বহুদূরের পথ, রাস্তা চালু থাকলে আমি নিশ্চয় নিয়ে যাব আপনাদের। প্রশাসনের কথা আমি বিশ্বাস করি না। ওখানকার পেট্রোল পাম্পে তেল ভরার সময় খোঁজ নিলেই জানতে পারবো রাস্তা সত্যি খুলেছে কিনা। লেখক বললেন, তাই চলুন, ভাড়ার জন্য চিন্তা করবেন না, তারা সবাই মিলে বেশি করে ভাড়া মিটিয়ে দেবেন। ড্রাইভার বললেন, আমি 1 পয়সাও বেশি নেব না কারোর কাছ থেকে। আপনাদের এই বিপদের সুযোগ আমি কোনোভাবেই নেব না। শ্রীনগর থেকে ওই পথের দূরত্ব জেনে কিলোমিটার হিসাবেই সঠিক ভাড়া নেব।
ভাগ্যের আকাশ এবার যেন একটু ফর্সা হলো। লেখকদের গাড়ি একটু পিছু হটে রওনা হলো শ্রীনগরের দিকে। রাত তখন 10টা। সামান্য পথ শ্রীনগরের। ড্রাইভার শ্রীনগরের পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে খোঁজ নিতেই তারা বলল, হ্যাঁ, আজ দুপুরের পর থেকে কোটরদ্বারের পথ খুলে দেওয়া হয়েছে, আপনারা নির্ভয়ে যেতে পারেন। শুনে যে কি আনন্দ হলো লেখকদের। প্রশাসন অনেক আগে থেকেই যদি একবার ঘোষণা করত, তাহলে এতক্ষণে পৌঁছে যেতেন তারা হরিদ্বারে। যাই হোক, এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ড্রাইভারকে বললেন, ভাই, সারাদিন না খেয়ে আছি, এখানে কোনো একটা খাবারের দোকানে নিয়ে চলো আমাদের, যা হোক দুটো খেয়ে নি, তারপর কোটরদ্বারের পথে চলো হরিদ্বার। ড্রাইভার বলল, খানাপিনা কারি বা হয়েছে দাদাজি, আমিও খাইনি কিছু, চলুন, সবাইকে আমি খানা খাওয়াবার জায়গাতেই নিয়ে যাচ্ছি। ড্রাইভার এবার কিছুক্ষণের মধ্যেই আলোকোজ্জ্বল শ্রীনগরের প্রান্তে একটা বিশাল গুরুদ্বারায় নিয়ে এলো লেখকদের। সে রাতে মোটা মোটা রুটি আর ডাল প্রসাদ পেয়ে ধন্য হলেন তারা। ক্ষুধা তৃষ্ণা সবারই দূর হলো এখানে। সারাদিনের সমস্ত ক্লান্তি তাদের দূর হয়ে গেল। সবাই তারা গাড়িতে এসে বসলেন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি তখন একেবারেই থেমে গেছে। এইবার শুরু হলো প্রচণ্ড গতি নিয়ে গাড়ি চলা। লেখক ষষ্ঠীপদবাবুর গাড়ির সামনে কম করেও 15-20টি মারুতি জিপ ও সুমো, তাদের পিছু নিয়ে উল্কার গতিতে চলা। গাড়ির গতি দেখে বুক শুকিয়ে গেল। এরা কি পাগল হয়ে গেছে? এই পাহাড়ি পথে এভাবে কেউ গাড়ি চালায় নাকি? একই সর্বনাশের খেলা। বাঁ দিকে অতল স্পর্শী খাদ, ডান দিকে পাহাড়। এই ভয়ঙ্কর দুঃসাহসিক যাত্রার হঠাৎ যদি কোনো গাড়ি কোনো কারণে ব্রেক কষে, তো এক লহমায় সব গাড়ি ছিটকে পড়বে পাহাড় থেকে নিচে। এক বিপদ কাটিয়ে এসে এখন তারা দেখলেন আরও একটা বিপদে যেন এসে পড়লেন। শ্রীনগরের খুব কাছেই পাউড়ি। দারুণ সুন্দর ও মনোরম স্থান হিসাবে তার খ্যাতি অনেক। বহুবার এখানে আসবেন মনে করেছেন তিনি, কিন্তু আসা হয়নি। তাদের সুমো আলোকোজ্জ্বল সজ্জিত সেই পাউড়ি হয়েই মধ্যরাতে কোটরদ্বার অতিক্রম করে সমতলে নেমে এলো এক সময়। পাহাড়ের আতঙ্ক কাটল, হাঁপ ছেড়ে বাঁচলেন তারা। আর কোথাও ধসের জন্য আটকে থাকতে হবে না। লেখকের ট্রেনের টিকিটও বাতিল হবে না, কেননা আজ তিনি হরিদ্বারে পৌঁছাবেন। পাহাড়ের আতঙ্ক কাটলেও এবার শুরু হলো পুলিশের তাণ্ডব। দৈত্যাকার বিশাল শরীর উত্তরপ্রদেশে পুলিশ এসে গাড়ি আটকালো তাদের। অন্য রুটের গাড়ি এ পথে কেন? কেনর উত্তর দেওয়া হলেও তারা শুনতে রাজি নয়। ড্রাইভার অনেক করে বোঝালো তাদের, শ্রীনগরের পুলিশের নির্দেশেই এ পথে আসা, কিন্তু ভবি ভোলবার নয়, দাবি একটাই, টাকা দাও, না হলে গাড়ি যেতে দেব না। ড্রাইভার বাধ্য হলো টাকা দিতে। গাড়ি আবার ছাড় পেয়ে ছুটে চলল। খানিক যাওয়ার পরেই আবার বাধা, আবার টাকা দেওয়া। এইভাবে 3 বার খেসারত দিয়ে তবেই মুক্তি। ক্রোধে লেখকদের সর্বাঙ্গ জ্বলে যেতে লাগলো। কিন্তু উপায় কি? সরকারের বেতনভুক পোষা গুন্ডা এরা। এদের সঙ্গে লেগে কেউ কি পেরে ওঠে? এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর তাদের পাশে বসা এক সহযাত্রী বলে উঠল, চণ্ডীপল আ গিয়া। চমকে উঠলেন লেখক। চণ্ডীপল? হ্যাঁ, হরিদ্বার আ গিয়া। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সত্যি কি তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন হরিদ্বারে? এই গঙ্গা কি সেই গঙ্গা, নাকি স্বপ্ন দেখছেন? তাই ভালো করে তাকিয়ে দেখলেন সত্য সত্যই লেখক ষষ্ঠীপদ বাবু চণ্ডীপল পার হচ্ছেন। নীলিধারার চণ্ডীপোল পার হয়ে মূল গঙ্গার পোল পেরোতেই ড্রাইভারকে বললেন গাড়ি থামাতে। তখন ভোর 4টে। তার অন্য সহযাত্রীদের ভেতর থেকে 2-3 জন নেমে পড়ল। ওরা হরিদ্বারই গঙ্গায় স্নান করবে। লেখক তার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বললেন, কত দেব ভাই? ড্রাইভার হিসেব করে বলল, 250 রুপিয়া দিজিয়ে। লেখক খুশি হয়ে 300 টাকা দিলেও তাকে 50 টাকা ফেরত দিল। হাম জিয়াদা নেই লেতে, বলেছি তো 1 পয়সাও বেশি নেব না। ড্রাইভারের সততা দেখে লেখক অবাক হয়ে গেলেন। আজকের দিনে এমন সৎ মানুষও হয়? একটু আগেই পুলিশের যে চেহারা তিনি দেখলেন, তাহা অবশ্য চিরকাল মনে থাকবে। গাড়ি বিদায় নিলে লেখক ষষ্ঠীপদ বাবু পোলে দাঁড়িয়ে গঙ্গার প্রবাহ দেখতে লাগলেন। তারপর মনে দারুণ আনন্দ নিয়ে 2 মিনিটের হাঁটা পথে তার ঠিকানায় অর্থাৎ মিশ্র ভবনের দিকে চললেন। পথে কোনো লোকজন নেই। বৃষ্টির ভয়ে পথের ধারে শুয়ে থাকা ভিখারিরাও নেই। একেবারেই থমথম করছিল চারিদিক। শুধু ভয় ছিল রাস্তার বেওয়ারিশ নেড়ি টেরিওয়ালাদের। কিন্তু না, সেদিক থেকেও কোনো বাধা বা আক্রমণ এলো না। ওই অবস্থায় কোনো রকমে মিশ্র ভবনের দরজার কাছে গিয়ে তিনি স্থির হলেন।
বড় দরজার দুপাশে শান বাঁধানো দুটো বসবার জায়গা আছে। তিনি বেশিরভাগ সময় এখানে বসে রাস্তার লোকজনের চলাচলি দেখেন। তাই সেখানেই মাল রেখে পা ঝুলিয়ে বসে ব্যাগ থেকে বোতল বার করে খানিকটা শ্রীনগরের জল খেয়ে নিলেন। তারপর প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বসে রইলেন চুপচাপ। আরো ঘন্টা দেড়েকের মধ্যেই তো গেট খুলবে। এইটুকু সময়ে একটু শান্তিতে বসেই থাকবেন না কেন? বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎই মনে হলো, এইভাবে বোকার মতো বসে না থেকে একবার ডেকেই দেখবেন নাকি ওদের। এই মনে করে ডোর বেলটা টিপে গিরিশ গিরিশ বলে ডাকতে লাগলেন ষষ্ঠীপদবাবু। ভাগ্য সুপ্রসন্ন হলে যা হয়, গিরিশ আর হরিশ দুজনেই উঠে এলো নিদ্রা ত্যাগ করে। তারপর তাকে দেখেই চমকে উঠল। গিরিশ বলল, কি ব্যাপার? আপনার তো দুদিন আগেই আসার কথা ছিল। এদিকে পাহাড়ের রাস্তা সব দিক দিয়েই বন্ধ শুনে চিন্তা হচ্ছিল খুব। রাজু বলছিল আজই আপনার বাড়ি ফেরার টিকিট। লেখক বললেন, হ্যাঁ ভাই, ওই নিয়ে দারুণ চিন্তায় ছিলাম আমিও। কোটরদ্বারের পথটা ভাগ্যেশ খুলল, তাই ওদিক দিয়েই আসতে পারলাম। না হলে কবে যে ফিরতাম তার ঠিক নেই। দিনের পর দিন শ্রীনগরেই বসে থাকতে হতো। গিরিশ বলল, যান, আপনার জন্য 14 নম্বর ঘরটাই সাফ সুতরা করে রেখেছি, ওই ঘরেই চলে যান, দরজা খোলা আছে। লেখক সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নেমে তার মনোমতো ঘরটিতে কাঁধের ঝোলা, ব্যাগ ইত্যাদি রেখে বাথরুমে গিয়ে বেশ করে মুখ হাত পা ধুয়ে নিশ্চিন্তে শয্যা গ্রহণ করলেন। দুরাত চোখে ঘুম নেই, শুধু সেই ভয়াবহ পরিস্থিতির কথা মনে হতে লাগলো। এবং এই ঘরে শুয়ে থাকাটা স্বপ্ন দর্শন কিনা তাই ভাবতে গিয়ে সহজে ঘুম আসতে চাইল না। তবু এপাশ ওপাশ করতে করতে অনেক পরে একসময় ঘুমিয়ে পড়লেন। সেই ঘুম ভাঙল সূর্য ওঠার মুহূর্তেই, অর্থাৎ কিনা এতটা জার্নির পর ঘন্টা খানেক তিনি ঘুমোতে পারলেন। শয্যা ত্যাগ করে সোজা হয়ে উঠে যখন দাঁড়ালেন, তখন শরীরে তার কোনো ক্লান্তি নেই। পেস্ট ব্রাশ নিয়ে কলে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে ফ্রেশ হলেন। কল থেকে জল ভরে খালি পেটে জল খেলেন ঢকঢক করে। এরপর পোশাক পরিবর্তন করে বাইরে রাজুর দোকানে এলেন চা খেতে। রাজু গিরিশ দুজনেই দোকানে ছিল। রাজু বলল, আপনি ফিরে এসেছেন খবর পেয়েছি। সব দিক দিয়েই পাহাড়ের রাস্তা বন্ধ। ঘন ঘন টিভিতে দেখাচ্ছে, কাগজে পড়ছি খারাপ খারাপ খবরের কথা। আমাদের চেনা জানা বহু যাত্রী চারধাম করতে গিয়ে আটকে গেছে। আপনি যে কিভাবে ফিরলেন তা ভেবে পাচ্ছি না। আমাদের মালকিনও আপনার জন্য খুব চিন্তা করছিলেন, পরে দেখা করবেন। লেখক ষষ্ঠীপদবাবু বললেন, দেখা তো করতেই হবে। আমার মোবাইলে তোমরা একটু চার্জ করিয়ে দিও, বাড়িতে একটা ফোন করে জানাতে হবে। রাজু লেখকের মোবাইলটা চার্জে দিল। গিরিশ চা তৈরি করে বলল, সুগার ফ্রি না চিনি চা? লেখক বললেন, চিনি চাই দাও, আর ভালো দেখে 2-4টে বিস্কুট। সেই চা বিস্কুট খেয়ে লেখক অনেকটা চাঙ্গা হলেন। তারপর বাইরের এসটিডি বুথে গিয়ে তার বিপদ মুক্তির কথা জানালেন বাড়িতে, এবং সেদিন রাতেই যে ট্রেনে উঠে বাড়ি ফিরছেন তাও জানিয়ে দিলেন। ব্যস্ত সকালে হরিদ্বার জনবহুল হয়ে উঠল। আশপাশের দোকান বা হোটেলের যারা লেখককে চেনে, রাজুর মুখে শুনে তারা সবাই জানতে চাইল তার অভিজ্ঞতার কথা। তিনিও বিশদভাবে সবাইকে শোনাতে লাগলেন সব। কোটরদ্বারের পথ খোলা আছে জেনে সবাই আশ্বস্ত হলো। একটু বেলায় মাতাজি ঘুম থেকে উঠলে তিনিও লেখকের প্রত্যাবর্তনে অনেক আনন্দ প্রকাশ করলেন। যেমন তেমন ভাবে ফিরে আসা তো নয়, একবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। যাই হোক, সারাটা দিন দুপুর হরিদ্বারে কাটিয়ে রাত 11:55 কুম্ভ এক্সপ্রেসে চাপতে পারলেই লেখকের ভ্রমণ শেষ। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের অনেক আগে আসতে পেরে এবং বিপদ মুক্তির আনন্দে প্রিয় হরিদ্বারকে যেন অন্য চোখে দেখলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হরিদ্বারের গঙ্গায় স্নান করে দিদির হোটেলে ভরপেট খেয়ে এবং সন্ধ্যায় ব্রহ্মকুণ্ডে গঙ্গার আরতি দেখে মনে হলো, এতবার এত বছর ধরে যে হরিদ্বারে তিনি এসেছেন সেই হরিদ্বার যেন সে হরিদ্বার নয়। কেননা হরিদ্বারে এসে এত আনন্দ তিনি এর আগে কোনো দিনও পাননি। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।